নমস্কার সবাইকে। সুপ্রভাত এবং আমাদের এই দুদিনের ওয়েবিনারে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা দুদিনের এই ওয়েবিনার যেটার বিষয় ছিল some methodological issues regarding educational system in the new normal situation and in the context of Indian epistemology, তার দ্বিতীয় এবং শেষ পর্যায়ে এসেছি। এই দ্বিতীয় এবং শেষ পর্যায়ের মূল বক্তা আমাদের সকলের প্রিয় উমাদি। এই বিষয়ে অর্থাৎ আজকের বক্তব্য বিষয়ে আলোকপাত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের লেডি ব্রুমন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধানা ডক্টর নিবেদিতা পাত্রমুখার্জি। নিবেদিতা দি, আপনি যদি শুরু করেন। আজ আমাদের দর্শন বিভাগের দ্বিতীয় দিনের ওয়েব সেমিনারের শুরুতে আমি প্রথমেই আমার মাননীয় অধ্যক্ষা মহোদয়াকে পুনরায় জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তার সাহায্য ও অনুমোদন ছাড়া আমাদের পক্ষে এই প্রোগ্রাম পরিচালনা করাই সম্ভব হতো না। কৃতজ্ঞ চিত্তে স্বাগত জানাই উমাদিকে, অর্থাৎ আমাদের আজকের বক্তা প্রফেসর ডক্টর উমা চট্টোপাধ্যায়কে, যিনি আজ আমাদের ঋদ্ধ করবেন তার বহু অধীত বিষয় ভারতীয় দর্শন, স্পেশালি ইন্ডিয়ান লজিক অ্যান্ড এপিস্টেমোলজি সমৃদ্ধ জ্ঞানের দ্বারা। আজকে তার বক্তৃতার বিষয় হলো an unspoken logical method and Indian epistemology। প্রফেসর চট্টোপাধ্যায় তার সুদীর্ঘ শিক্ষক জীবনের প্রথম পদে বেথুন কলেজ ও লেডি ব্রুমন কলেজে অর্থাৎ সরকারি কলেজে অধ্যাপনা করে অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পরও সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে ছাত্রছাত্রীর সেবায় এখনো নিয়োজিত। তার লিখিত অসংখ্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটি প্রকরণ গ্রন্থ বা মনোগ্রাফ, যথা ডিসঅনার্ড বাই ফিলসফার্স, ইন্ডিয়ান এপিস্টেমোলজি, published by New Delhi DK Printers World। এটা পাবলিশড হয়েছিল 2009 সালে। আর 2015 সালে আরেকটি প্রকরণ গ্রন্থ প্রকাশিত হয়, ফল্টনেস টু আ ফল্ট, বঙ্গেশ উপমান। এটাও নিউ দিল্লি থেকেই ওই একই পাবলিশার থেকে প্রকাশিত হয়। একাধিক স্বদেশীয় ও বিদেশীয় বিশ্ববিদ্যালয়ে তিনি গত 15 বছর ধরে, অর্থাৎ উমাদি গত 15 বছর ধরে একাধিক স্বদেশীয় ও বিদেশীয় বিশ্ববিদ্যালয়ে পেপার প্রেজেন্টেশন করেছেন এবং এখনো করে চলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো সুইডেনের উপাসালা প্যারিসের মেসন ডে সায়েন্স, অর্থাৎ ওদের দিদি যেটা বলছিলেন ওদের সোশ্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টের এবং জাপানের রাইকাকু বিশ্ববিদ্যালয়ে তিনি পেপার প্রেজেন্টেশন করেছেন। এছাড়াও তিনি অনেকগুলি জার্নাল লিখেছেন, তার আর্টিকেল সমৃদ্ধ হয়েছে সেই সব জার্নালগুলি। তিনি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে মূল্য বা ভ্যালুজ, এনভায়রনমেন্ট বা পরিবেশ, নীতিতত্ত্ব, ধর্মদর্শন এবং সংস্কৃতি বিষয়ক বক্তৃতা রেখেছেন। ভারতের বিভিন্ন অংশে তার শিক্ষার প্রতি তার সুদীর্ঘ আবেগজনিত ভালোবাসা শিক্ষা প্রদানকে ছাত্রীদের কাছে চিত্তাকর্ষক করে চলেছে এখনো, এবং শিক্ষা লাভের প্রতি ভালোবাসা ও সংস্কৃতি মনস্কতার মাধ্যমে ঐতিহ্য বজায় রেখে জীবনের সূক্ষ্ম ও সুন্দর দিকটির, অ্যাস্থেটিক দিকটির প্রতি দিদি সবসময় নিজেও খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে রাখেন এবং তার বক্তৃতাও খুব সাজানো গোছানো সুন্দর, এটা আমরা সবসময় খেয়াল করেছি। অর্থাৎ সুন্দর দিকটির প্রতিও তার রুচি প্রকাশিত হয়। তিনি সেই ধারাটা বজায় রাখতে পারেন ছাত্রছাত্রীদের মধ্যে, সদাই সেই সেবায় রত। উমাদিকে আজকে আমি প্রসন্ন চিত্তে স্বাগত জানাচ্ছি। আজকে উমাদির বক্তৃতা শোনার এমন সুযোগ আমাদের দুর্লভ সুযোগ।
আর যারা এখানে শুনতে এসেছেন তারা সবাই নিশ্চয়ই খুব আনন্দিত হবেন এবং সমৃদ্ধ হবেন। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমি শ্রীমতীকে বলবো তোমাদেরকে ডেকে নেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ নিবেদিতাদি। আমাদের দর্শন বিভাগের প্রধানা ডক্টর নিবেদিতা পাত্র, তিনি অত্যন্ত সুন্দরভাবে আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর উমা চ্যাটার্জি সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে বলার সুযোগ পেলেন। আমরা তো সময় বেশি দিতে পারলাম না। উমাদি সম্পর্কে নিশ্চয়ই আরো অনেকক্ষণ ধরে বলা যেত। যদি উমাদি কোন রকম ইন্ট্রোডাকশন বা ভূমিকার অপেক্ষা রাখেন না, তার সম্পর্কে নতুন করে আমার মতন লোকের পক্ষে খুব বেশি বলা শোভা পায় না। তবু উমাদি, আমাদের সকলের প্রিয় উমাদি, তিনি এখন তার বক্তব্য, তার আলোচনা শুরু করতে যাচ্ছেন। উমাদি, শুরু করছি। শুরু করবো আমি তাহলে শ্রীমতী? এটা আমি শুরু করবো তাহলে? হ্যাঁ দিদি, নিশ্চয়ই। আচ্ছা, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাতে যখন শুরু হলো তখন বাংলাতেই শুরু করি, আমাদের নিজেদের ভাষা। কিন্তু তার আগে একটা কথা জেনে নি, এখানে কি কেউ কেউ আছেন যারা ইংরেজিতেই বোঝেন, মানে ইংরেজিতেই পড়তে চান? তারা আমাকে জায়গা মতো আটকে দেবেন। হ্যাঁ, বেশিরভাগ আমি ছাত্রছাত্রীদের দেখছি, শিক্ষকদের তো কোনো ব্যাপারই নয়। ছাত্রছাত্রীদের, if you feel any difficulty, my dear students, you please raise question and stop me, just stop me, and I am to make it clearly in English as well. So in fact, generally I love to speak in English in case of Indian philosophy. In Anglo-American philosophy, rather I want to speak in Bengali, but in Indian philosophy I like to speak in English, because to reach the idea to the other people, those who are not very much acquainted to our own heritage philosophy. But in this case, in Lady Brabourne, when it is much more concentrated on our students, so we are taking into consideration them much, and also my previous students, those who are now teachers. So I think it will be better to speak in Bengali, and I told also to my dear Nivedita that whatever your order will be, I am to carry on that. So mainly Bengali. But before that, I am to say that I am really so overwhelmed by the invitation from Lady Brabourne College, my dear college, my dear colleagues, very dear principal, Professor Dr. Shivli Sarkar, my younger sister as well, I should say. So this is something for me to come back to my home after a long time on the academic issue and coming to the Lady Brabourne platform, a very prestigious platform for academic perusals, for academic learning. Lady Brabourne should be the first in our country for its academic journey and academic excellence. So there I have come, and so it is something for me. I'm overwhelmed. I'm overwhelmed by the invitation of our dear principal, Professor Shivli Sarkar, and also the head of the department, Dr. Nivedita Patro, other colleagues, Dr. Srimati Mukherjee, Dr. Krishna Mondal, and also my dear student as well as now our colleague, Srimati Shulagna Chakraborty. I am really obliged. I am thankful to all of you by this very nice and very deeper invitation, I should say, when you consider my name in Lady Brabourne academic platform. This is actually the place where Lady Brabourne can claim its academic excellency, for which I admire Lady Brabourne and I love Lady Brabourne. And so there I could get the chance to come and to speak words to my students and to my many former students, and also to you, the learned audience. So thank you so much. The second thank I should convey to the Department of Philosophy for the idea of the trust
trust area. And that is very interesting. Some methodical issues regarding educational system in new normal situation in the context of Indian epistemology. This is very, very interesting. It came to me as a very interesting title. I've never seen this kind of title. And many things to say on this title. Beautifully thought out process. So again, another thanks, another academic thanks I should say, to the Department of Philosophy, Lady Brabourne College. In this context, my title I have given, taking into consideration the thrust area of your webinar, two-day webinar, that some methodical issues regarding educational system in new normal situation in the context of Indian epistemology. And it inspired me to think about my own title for the webinar. তাই আমি খুব কৃতজ্ঞ হয়ে রইলাম আমার প্রাণের প্রিয় মহাবিদ্যালয় লেডি ব্রেবোর্ন কলেজের দর্শনের প্রধানা ডক্টর নিবেদিতা পাত্র এবং বিভাগীয় সকল অধ্যাপিকার কাছে এমন একটি শিরোনাম দিয়ে দেওয়ার জন্য ওয়েবিনারের। টাইটেলতে নজর করছি 4টি বা 5টি অংশ আছে। আমার টাইটেলটা আমি পরে যাচ্ছি, আগে আমি আপনাদের টাইটেলটা একটু বুঝে নেবার চেষ্টা করছি সকলকার সাথে শেয়ার করে। কারণ এখানে অনেকেই আছে ছোটরা যাদের অনেক আগ্রহ, তারা নতুন জীবন নিয়ে এগিয়ে চলেছে ফিলসফির উৎসাহে। তাদের কাছে আমাদের একটু স্পষ্ট হয়ে নেওয়া দরকার, তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার যে লেডি ব্রেবোর্ন কলেজ কোথায়। লেডি ব্রেবোর্ন কলেজ এরকম একটা টাইটেলের কথা ভেবেছেন। টাইটেলটার তো নাম আমি বললাম, আপনারা ফ্লায়ারেও দেখতে পাবেন। সেখানে আছে 4টি বা 5টি অংশ। একটা হচ্ছে সাম মেথডিক্যাল ইস্যুস। মেথডোলজিক্যাল বলেননি সচেতন ভাবেই হয়তো, তার মানে অনেক মেথডের কথা বলতে হতো, সে তো সম্ভব নয় আমাদের সীমিত সময়ের মধ্যে। মেথডিক্যাল বলার জন্য আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি একটা মেথডের জায়গাতে আসবো, একটা সমস্যা নিয়ে তাকে ফোকাস করে সেখানকার মেথড দেখাবো। সাম মেথডিক্যাল ইস্যুস বলতে আমি ওয়ান সিঙ্গেল মেথডের কথা, ওয়ান বলবো না, জয়েন্ট মেথড বলবো ইস্যুস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিগার্ডিং এডুকেশনাল সিস্টেম। Educational system, and not only the educational system, it is in the neo-normal situation. It is a nicely point, neo-normal situation. এই আমাদের কোভিড প্যান্ডেমিকের মধ্যে আমরা রেগুলার পড়াশোনা, ক্লাস অনলাইন সব চলছে, পরীক্ষা থেকে আরম্ভ করে, সুতরাং নর্মাল তো একাডেমিকটা তো আমরা দেখতে পাচ্ছি নর্মাল, কিন্তু নিও নর্মাল, নট ওয়ান কানেকশন যেরকম আমরা ক্লাসরুমে করি। সুতরাং দিস ইজ দ্য নিও নর্মাল সিচুয়েশন। এবং 4 হচ্ছে and in the context of, এখানে কিন্তু আপনারা বলেছেন যে মাত্র এপিস্টেমোলজি নয়, ইন্ডিয়ান এপিস্টেমোলজি আরো চাপ। It is not epistemology in general, that means Anglo-American epistemology and Indian epistemology, but we have to focus only on Indian epistemology. So in the new academic situation, neo-normal situation, we have to focus on some method which will be suitable for the educational system at the present scenario, and in the context of epistemology and Indian epistemology. So in short, in Indian epistemology, we are to take into consideration a problem which is somehow very much known to many, but in a different way. I'm only to show you the path according to my own understanding. আমার বোঝা মত, আমি ইংরেজিতে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। এখানে তাহলে এই যে টাইটেলটা দেওয়া আছে, এত সুন্দর করে লেডি ব্রেবোর্ন কলেজের দর্শন বিভাগ মানে বাছাই করেছেন, ভেবেছেন এবং জানিয়েছেন, যেটা আমাকে খুব ভাবিয়েছে এরকম টাইটেল দিয়েছেন বলে। এবং ভেবে আমি খুব খুশি হয়েছি যে সেখানে 5টি অংশ রয়েছে, মেথডিক্যাল, এডুকেশনাল সিস্টেম, নিও নর্মাল সিচুয়েশন, আর হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ এপিস্টেমোলজি অ্যান্ড ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান এপিস্টেমোলজি। এতগুলো বিষয়কে একসঙ্গে নিয়ে কিন্তু বলতে হবে। প্রকৃতপক্ষের 5টি অংশ আছে। 5টি অংশকে যদি আমরা স্বতন্ত্রভাবে আলোচনা করি, তাহলে এই ওয়েবিনার
যারা ব্যবস্থা করেছেন মনে হয় তাদের কাছে তা কাম্য হবে না, কারণ তা অতীব সময় সাপেক্ষ। প্রত্যেকটা ইস্যুকে নিয়ে যদি আমরা আলাদা আলাদা করে আলোচনা করি, যে এই নিও সিস্টেম, নিও এডুকেশনাল সিস্টেম কিংবা মেথড বা মেথডোলজিক্যাল, মেথড বলতে কি, মেথডোলজিক্যাল বলতে কি, এসব ডিস্টিংশন করা অনেক প্রসঙ্গ আসবে, এবং সেটা একটা ওয়েবিনারে হবে না, আমাদের আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন ওয়েবিনার করতে হবে। এই ওয়েবিনারে কিন্তু সমস্ত থ্রাস্ট এরিয়াটার উপরে মাথায় রেখে আমাদেরকে আলোচনাটার মধ্যে চলে আসতে হবে। সেই কারণে আমি এমন একটি বিষয় নির্বাচন করেছি এবং এবং সেই নামটির দ্বারা আখ্যায়িত করেছি, তা হলো an unspoken logical method and Indian epistemology. an unspoken, তার মানে আছে গ্রন্থাদিতে কিন্তু সেটা ততটা স্পষ্ট নেই গ্রন্থাদিতে, সুতরাং আমি সেটা তাকে বলছি আনস্পোকেন, মানে আখ্যায়িত নয়, অস্পষ্ট রয়েছে কোনো মেথড, এবং সেটা ইন্ডিয়ান এপিস্টেমোলজিতেই রয়েছে। আর এর মধ্যে আন্ডারস্টুড আছে আরেকটা জিনিস, যে এই নিউ এরাতে আমরা এইভাবেই দর্শন চর্চা করব, ছাত্রছাত্রীদেরকে ধরে রাখবো এই দর্শন চর্চার মধ্যে, তারা ভালোবাসবে, তারা বিশ্বের দরবারে পৌঁছে দেবে আমাদের এই প্রাণের দর্শনকে, আমাদের যেটা ভারতের মাটিতে বা ইস্টার্ন মাটিতে, শুধু ভারতের মাটিতে বলবো না, ইস্টার্ন রিজিয়নের সব দর্শনের প্রায় এই ধরনের ভাবটা আছে, সেইটাকে আমরা তুলে ধরবো। এ প্রসঙ্গে আরেকটু বলি, এখন আমাদের ক্লাস আর শুধু ওই 4 দেয়ালের মধ্যে থাকবে না, ক্লাস হয়ে যাবে বিশ্বব্যাপী। এক একটা ক্লাস যদি আমরা এরকম ওয়েবিনারে পড়াশোনা করি, সেই সংবাদ মাত্র সীমিত সংবাদ হবে না, বিস্তৃত সংবাদ, সারা পৃথিবীর লোক যদি যারা আগ্রহী থাকবেন শুনতে চলে আসবেন। আমার ইতিমধ্যে কয়েকটা ওয়েবিনারের অভিজ্ঞতার কথা বলি, যে বেলজিয়াম থেকে, জার্মানি থেকে তারা শুনছেন, তার মানে ওয়েবিনারের টাইটেলটা দেখছেন, কোথায় ওটা হচ্ছে দেখছেন, দেখে তারা, এবং এখন সহজ হয়ে গেছে, অনেক চলে আসছে। তাহলে আজও সারা পৃথিবীতে মানুষ আছেন যারা কিন্তু আমাদের দর্শনকে বুঝে নিতে চান, এবং সেই বুঝে নেওয়ার জন্য আমাদের সংস্কৃত লাইন পড়ে বাংলা করলে বা ব্যাখ্যা করলে শুধু হবে না, আমাদের নতুন মেথড যেটা আমাদের ছিল, আনস্পোকেন হয়েছিল, সেটাকে আমরা স্পিক আউট করতে হবে অনেক বেশি ক্লিয়ারলি, এবং সেটাকে আকর্ষণীয় করতে হবে। আমাদের ক্লাসরুমটা খুলে গিয়ে বিশ্ব ক্লাসরুম হয়ে যাবে। যখনই বুঝবো সেরকম ভাবে আমরা চ্যালেঞ্জটা নেব, তখনই আমরা ক্লাসটাকে ওপেন করে দেব ফর অল, ফর মেনি, ফর এভরিওয়ান। এভাবেই আমরা আমাদের দর্শন শাস্ত্রকে মানে গ্রাহ্য, গ্রহণীয়, সকলকার কাছে আমরা পৌঁছে দেবো। এটাই হবে আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ। সো again a thanks to the department. The new এরাতে this should be we have to focus on the method to understand whatever the problem may be in epistemology or in metaphysics or in ethics, wherever that may be. We should understand very clearly the method and to make it very precise and very, very methodical, very logical, so that people will be able to accept there is no such label Indian or Western like that. So আমার সেই জন্য অত্যন্ত ভালো লাগছে, আবার আমি বারে বারে না বলে পারছি না, যে এই মেন থ্রাস্ট এরিয়াটাকে ঠিক করার জন্য আমাদের ক্লাসরুম হয়ে যাবে এবারে বিশ্বব্যাপী। আমরা চাইলে আমাদের ক্লাসরুমকে সেইখানে নিয়ে যাব। বাংলায় বলতে হলে বলতে হবে আমার এই টাইটেলটার নাম, যে অস্পষ্টভাবে আছে এমন একটি জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যার পদ্ধতি। হ্যালো, সরি ধরো তো। বাংলায় বলতে হলে বলতে হবে অস্পষ্টভাবে আছে এমন একটি জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যার পদ্ধতি। এই আলোচনার দ্বারা যে মেথড আনস্পোকেন ইন ইন্ডিয়ান এপিস্টেমোলজি তা দেখাবো, এবং নিউ এরা অফ এডুকেশনে এভাবেই ভারতীয় দর্শনের ভাবনাকে দিগন্তের কাছে তুলে ধরতে হবে, তার আভাস দেওয়ার চেষ্টা করব। যেভাবে আলোচনার ইচ্ছা, তাতে স্পষ্ট করার ইচ্ছা ভারতীয় দর্শনের কোনো তত্ত্ব বা জ্ঞান, সেই জ্ঞানতাত্ত্বিকই হোক বা বস্তুতাত্ত্বিকই হোক, অর্থাৎ এপিস্টেমোলজিক্যাল হোক, মেটাফিজিক্যাল হোক, তা কিভাবে বুঝতে হবে, বিশেষত নতুন শিক্ষা পদ্ধতিতে আমাদের বিষয়কে জগতের কাছে পৌঁছে দেবার সুযোগ হলে আমরা সেটাকে কিভাবে ধরবো। দর্শন বা ভারতীয় দর্শন উভয় ক্ষেত্রেই মনে রাখতে হবে মাত্র সংস্কৃত বা ইংরেজি গ্রন্থের পাঠ বা পাঠ লাগানো নয়,
তাতে বাক্যের যৎকিঞ্চিত অর্থের বোধ হলেও দর্শনের সমস্যাটি কি, কেন তা প্রাসঙ্গিক, সমস্যাটি কিভাবে উপস্থাপনা করা হবে, সেটাও বিশেষ করে লক্ষ্য করার বিষয়। যে সমস্ত বিষয় মাত্র অনুবাদ বা বর্ণনার দ্বারা সম্ভব নয়। বিভাগীয় প্রধানা আমায় অনুরোধ করেছিলেন এই ওয়েবিনারে দর্শনের একেবারে টেকনিক্যাল অর্থাৎ মূল দর্শনের স্রোতে থেকে কিছু বলবার জন্য, উপরোক্ত নামকরণকে মাথায় রেখে। সুতরাং আর আমার খুব আনন্দ হয়েছে এই কারণে যে এই কোভিড প্যান্ডেমিকে অতিমারীর পরিবেশে বেশ কিছু প্রতিষ্ঠানে এই কোভিড প্যান্ডেমিক এবং দর্শন বিষয়ে বলতে হয়েছে, যা অতীব প্রয়োজনীয়, সন্দেহ নেই। খুব তৃপ্তি আনন্দও তাতে লাভ করেছি, কিন্তু তা চূড়ান্ত দর্শনের টেকনিক্যাল বিষয় নয়। সুতরাং সেই সময় মূল স্রোতে টেনে এনেছেন আমাকে বিভাগীয় প্রধানা, যে আপনি অনেক প্যান্ডেমিক করলেন, এবারে আসুন দর্শনের কথা আমাদের বলুন, আমরা শুনতে চাই। লেডি ব্রেবনের সেটাই তো তার সার্থকতা, যা আমার সবসময়ের ভালো লাগার বিষয়। এই টেকনিক্যাল বিষয় দর্শনের মূল স্রোতে টেনে নিয়ে এলেন, তাই আপনারা নিয়ে এলেন আপনারা দর্শন বিভাগের অধ্যাপিকার। আমি আপনি বলছি, সবাই আমার বড্ড ছোট প্রিয় বোনেরা সব। তাই আমি কৃতজ্ঞ বিভাগের প্রধানা এবং সকল অধ্যাপিকার কাছে। আলোচনাতে দেখানোর ইচ্ছে, নতুন শিক্ষা পদ্ধতিতে স্বল্প সময়ে শিক্ষক ছাত্র বস্তুত মুখোমুখি না হয়েও আমরা কিভাবে দর্শনের তথাকথিত দুরূহ তত্ত্বকে প্রাঞ্জলভাবে বোঝাতে পারি বা বুঝে নিতে পারি। অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্যের আমাদের গ্র্যান্ড টিচার, পরম গুরু বলতে পারি, অনুসরণ করে বলবো যে বার্লি ওয়াটার না বানিয়ে, অর্থাৎ বিষয়ের গভীরতা, দার্ঢ্যতা, গাম্ভীর্য সবই থাকবে, কিন্তু হবে প্রাঞ্জল এবং এই নতুন পদ্ধতিতে অর্থাৎ ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে। তাহলে বার্লি ওয়াটার করলে হবে না, গাম্ভীর্য ইত্যাদি সব রাখতে হবে, তার মধ্যে দার্ঢ্য ভাবও থাকতে হবে, দৃঢ় যুক্তি বৃদ্ধ হতে হবে। দেখে গোপীনাথ বাবু বলতেন, কিন্তু তাকে প্রাঞ্জল করতে গিয়ে বার্লি ওয়াটার বানিয়ে ফেললে চলবে না, ফুল্ল আর মল্ল গল্প বললে চলবে না, তার যুক্তিবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে এর জন্য দর্শনের প্রক্রিয়া যা ব্যবহার করতে হবে তা হলো অ্যানালিটিক্যাল পদ্ধতি, বিশ্লেষণী পদ্ধতি। প্রাচীন ভারতীয় তথা পাশ্চাত্য দর্শন, উভয় দর্শনই তার অভাব নজর করা যায় প্রাচীনকাল থেকে। প্রাচ্যে ঊনবিংশ শতকের শেষ পর্যায়ে শুরু হলো বিশ্লেষণী পদ্ধতি। ভারতবর্ষের মাটিতে তা দ্বাদশ শতকে উপস্থিত হয়েছে মহামতি গঙ্গেশ উপাধ্যায়ের হাত ধরে এই বিশ্লেষণী পদ্ধতি। আমরা এই বিশ্লেষণী পদ্ধতির সাহায্য নিয়ে প্রাচীন ভারতীয় দর্শনের একটি জ্ঞানতাত্ত্বিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে এই যে আমরা যে বিশ্লেষণী অ্যানালিটিক মেথডের কথা বলি, ভারতবর্ষে অনেক প্রাচীন, দ্বাদশ শতকে এসে গেছে, পাশ্চাত্যে কিন্তু ঊনবিংশ শতকে শেষে এলো। কিন্তু এই পদ্ধতি সর্বজনগ্রাহ্য, এর দ্বারাই আমাকে দর্শনকে বুঝতে হবে। শুধু কয়েকটা স্টেটমেন্ট, কয়েকটা সূত্র, কয়েকটা তত্ত্ব নয়, প্রত্যেকটার মধ্যে লিঙ্ক কি, কেন বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কি তার তাৎপর্য, কোথায় ত্রুটি হবে, কোথায় ভালো হবে, সবটা নিয়ে আমাদের চলা। তাহলে প্রশ্ন হলো, এখানে নতুন বিষয় কি ও পদ্ধতি কিভাবে প্রয়োগ করব, যা যুক্তির দ্বারা অনুভিত, বিশ্লেষণী, প্রাঞ্জল এবং সংক্ষিপ্ত। বিষয়টি এমন যার কথা অনেক গ্রন্থেই আছে, কিন্তু সেভাবে এখানে সাজাবো যেভাবে যুক্তিতে, তার মধ্যে নবীন রসের আস্বাদন হবে আশা করছি। অনেকেরই মনে হয় ভারতীয় দর্শন মানেই এক ধরনের রিলিজিওসিটি, স্পিরিচুয়ালিটি, কয়েকটা সম্প্রদায়ের কথা, এবং শেষ পর্যন্ত সেই মোক্ষ বা মুক্তি, মানে চোখ বন্ধ করে ধ্যান চুপ করা। আমাদের বোঝার ঘাটতিতেই এমন বোধ আমাদের হয়। অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্যের চিন্তা অনুসারে দর্শন বা ফিলসফি চর্চার সাথে ধর্মাচরণ অবিচ্ছিন্ন নয়। দর্শন চর্চা করে কেউ ধর্মাচরণ করতে পারেন, ধর্ম সম্বন্ধে তার মতি হতে পারে, কারোর বা নাই হতে পারে। দুটো পথই কিন্তু দর্শনের দ্বারা খুলে দেওয়া আছে। এটাই হলো দর্শনের মাধুর্য। এখানে কোনো বায়াসড ব্যাপার হবে না, যাকে যেভাবে প্রভাবিত করবে সে পথ ধরে আনন্দে হেঁটে চলবে, কিন্তু দর্শনেরই সাহায্য নিয়ে। এমন একটা খোলা বিষয় দর্শন ব্যতীত আর কোনোটাই হতে পারে না। সুতরাং ঈশ্বর বিশ্বাসী হতে পারেন, সে অবিশ্বাসী হতে পারেন, কোনো স্পিরিচুয়ালিজম নাই তাই করতে পারেন, তিনি অ্যাগনস্টিক হতে পারেন। এটা কিন্তু দর্শনের দ্বারাই সম্ভব। সুতরাং
ভারতীয় দর্শন মানে যে একটা ধারণাই আছে যে একেবারে সে সন্ন্যাসীর মতো ভাব করে তাকে থাকতে হবে, আর মোক্ষ আর মুক্তির কথাটা না বলে দর্শন ঠিক হলো না। আর দর্শন মানেই হচ্ছে প্রমাণের আলোচনা, প্রমেয়ের আলোচনা, ওই ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্তর মধ্যে ঢুকেই ব্যাস গল্প শেষ। ব্যাপারটা কিন্তু তা নয়, এটা আমাদের ত্রুটি থেকে যায় বোঝার মধ্যে বলে আমরা এইভাবে বলি। এখানে পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ আমার চিন্তারিদ্ধ, সমস্ত প্রত্যেকটা স্টেপ চিন্তারিদ্ধ, এবং সেই জন্য যুগ যুগ ধরে এই দর্শন যে রয়েছে আজও আমরা চর্চা করে আনন্দ পাই, সেই কারণেই পাই। চারটি মুখস্থ বিদ্যা, তার চারটি সূত্রাত্মক গ্রন্থ যদি মাত্র হতো, তাহলে কিন্তু এই আনন্দ রস আজকের আধুনিক জীবনে আমাদের থাকতো না। যারা আমরা আধুনিক, একই সঙ্গে সঙ্গে অত্যন্ত আধুনিক, একই সঙ্গে সঙ্গে আমরা হেরিটেজের সঙ্গে সম্পর্ক রেখে চলি, ভালোবাসি নিজের দেশকে, ভালোবাসি মাতৃভূমিকে। দর্শন ভারতবর্ষে সম্প্রদায় ভিত্তিক, তা কেন, কি তার তাৎপর্য, সেসব কথা অন্যত্র বলা যাবে। সেখানেও মনে রাখতে হবে কেন সম্প্রদায় ভিত্তিক হলো, কেন ব্যক্তি ভিত্তিক হলো না। কান্টের দর্শন, রাসেলের দর্শন, মুরের দর্শন, স্ট্রসনের দর্শন বুঝি, কিন্তু এখানে কেন আমরা ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ? তার মানে এখানে গভীর শুধু এইটুকু কথা বলি, আমাদের এখানে ব্যক্তি একেবারে ইম্পর্টেন্ট নয়, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমি ছাড়া আরো সবকিছু, আমার সম্প্রদায়, আমার ভারতবর্ষের মাটি আমার কাছে ইম্পর্টেন্ট, আমি নয়, আমি ইনসিগনিফিকেন্ট। আমি আজকে আছি, কালকেই থাকবো না, কিন্তু আমার সম্প্রদায় থাকবে, আমার দর্শন থাকবে, আমার কৃষ্টি থাকবে। সুতরাং আমরা আমিতে আবদ্ধ নাই। তাই আমাদের এক একজন বড় বড় দার্শনিকেরা এসছেন, কিন্তু তার নাম দিয়ে দর্শনকে আমরা দেখি না। সেই প্রত্যেকটি দর্শনকে আমরা দেখবো কোনো দর্শনের মধ্যে অনুবিদ্ধ হয়ে রয়েছে। সে শ্রী অরবিন্দই বলি, সে আমরা বিবেকানন্দের দর্শনই বলি, আমরা দেখবো কোনো না কোনো দর্শনের দ্বারা সেটা কিন্তু সাপোর্টেড হয়ে বসে আছে। তাদের নাম আমরা করি বটে, কিন্তু আমাদের দর্শন হচ্ছে মূলত সম্প্রদায়ের দর্শন। সাম্প্রদায়িক বলবো না, সম্প্রদায়ের দর্শন, কারণ আমাদের ব্যক্তিত্ব থেকে সম্প্রদায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন সেগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করার সুযোগ আছে, কোনো সময় করা যেতে পারে হয়তো, কিন্তু এখন এইটুকু মাত্র বলবো, সমস্ত সম্প্রদায়ই কিন্তু জ্ঞানতত্ত্বের স্বরূপ, প্রকার, বৈধতা, তার সীমা, অবৈধতা, কিভাবে তার বৈধতা আসে, তার আলোচনা করেছেন। কিন্তু এনারা তা নিয়েও কেন করলেন এত আলোচনা, সে কথাও অন্যত্র আলোচনা করা যাবে। জ্ঞানের কথা যখন তারা বলেছেন, বস্তুতত্ত্বের আলোচনা তো মেটাফিজিক্সে করেছেন, সেখানে অসংখ্য রকম প্রশ্ন। জ্ঞানতত্ত্বের ক্ষেত্রেও ঠিক তাই, পাশ্চাত্যে যেমন দেখি এখানেও দেখি জ্ঞানের স্বরূপ, তার তার প্রামাণ্য, তার প্রামাণ্যের কারণ, সে প্রামাণ্য কি রকম ধরনের হবে, কত রকমের প্রকার দিয়ে আমাদের জ্ঞান, যথার্থ জ্ঞান লাভ হবে, সব আলোচনাই করেছেন। কিন্তু এগুলো সবই কেন করেছেন, এত জ্ঞানের আলোচনা করতে গেলেন কেন, তা নিয়েও একটা আলাদা আমরা সেমিনার করতে পারি, ওয়েবিনার করতে পারি, ক্লাস নিতে পারি তা নিয়ে, এবং সেগুলো আমাদের খুব সুন্দর হতে পারে, সেটাও এখানে আলোচনা করবো না। কিন্তু কেন করেছেন, সবসময় কেন করেছেন প্রশ্নটা আমাদের ধরে থাকতে হবে। কেন করেছেন মানে হঠাৎ ঘুম থেকে ইচ্ছে করলে উঠে বলতে শুরু করে দিলেন, তেমনটি নয়। প্রচন্ড গভীর কারণ থেকেছে, সেই কারণের আমাদের অনুসন্ধান করতে হবে। আজ যে বিষয়টিকে নির্দিষ্টভাবে ধ্যান দিতে চাই, তার আভাস গ্রন্থাদিতে থাকলেও তা স্পষ্ট নয়, সেখানেই আমাদের নজর করতে হবে। ভারতের এক উল্লেখযোগ্য সম্প্রদায় আমরা জানি, এবারে সবার পরিচিত কথা, চারবাক সম্প্রদায়। তারা মাত্র প্রত্যক্ষকে প্রমাণ, যথার্থ জ্ঞান বা যথার্থ জ্ঞানের অসাধারণ কারণ রূপে স্বীকার করেছে, প্রমা বা প্রমাণ রূপে স্বীকার করেছে। এই মত প্রতিষ্ঠা করতে তারা অনুমান ইত্যাদি প্রমাণকে অস্বীকার করেছেন, এগুলো আমরা জানি। এইবারে এখানে একটা প্রশ্ন উঠে আসে, সে প্রশ্নটা কিন্তু আমরা করি না, যে এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, সব প্রমাণ বলতে কি বোঝায়? সব প্রমাণ মানে সব প্রমাণকে খণ্ডন করে, সব প্রমাণকে খণ্ডন যে করব, সব প্রমাণ বলতে কি? কতগুলো সব প্রমাণ? সব প্রমাণ অযথার্থ হলেই কি প্রত্যক্ষ যথার্থ? ধরা যাক সব প্রমাণকেও পেলাম, কিন্তু সেগুলো অযথার্থ হলেই কি প্রত্যক্ষ যথার্থ হয়ে যাবে? 10টি মানুষের মধ্যে যদি 9 জন ভালো হলেই কি একজন খারাপ তা প্রতিষ্ঠিত হয়, না একজন ভালো তা প্রতিষ্ঠিত হয়? 9 জন ভালো হতেই পারেন, কিন্তু আরেকজনও যদি ভালো হন, স্বতন্ত্রভাবে তার ভালোত্বটাকে প্রতিষ্ঠা করতে হবে, মন্দত্বটাকেও স্বতন্ত্রভাবে মন্দ কেন সেটা বলতে হবে। 9 জন ভালো, অতএব একজন ভালো নয়, আরেকজনের কথা তো বললাম না আমরা কিছু, তার মানে সে নিশ্চয়ই ভালো নয়, তাই জন্য বললাম না। এমন হতে পারে তার নামটা নেই সেখানে, আমরা জানি না, ভুলে গেছি তার নামটা, তাই বলো, নানা কারণ হতে পারে।
তার থেকে বোঝা যায় না যে আরেকজন খুব খারাপ, আরেকজন খুব ভালো। সুতরাং যতগুলো প্রমাণ আছে সেই সবগুলোকে খণ্ডন করে যদি প্রত্যক্ষকে শুধু বাঁচিয়ে রাখি, অতএব প্রত্যক্ষ ভালো, এই কথা বলারও কিন্তু কোনো যুক্তি নেই। আজকে আমরা সেটা বুঝিনি, যুক্তি নেই। তাহলে প্রত্যক্ষ ব্যতীত সকল প্রমাণকে অস্বীকার করতে অনুমান খণ্ডনের জন্য এত গুরুত্ব কেন? এটাও তো বটে কথা। চারবাক দর্শন আমার ছাত্রছাত্রীরা সকলেই পড়েছেন, দেখেছি একবারে অনুমান খণ্ডনের জন্য উঠে পড়ে ঝাঁপিয়ে পড়ে তাকে খণ্ডন করার চেষ্টা। কিন্তু কেন প্রত্যক্ষ ব্যতীত অনুমানের খণ্ডনের এত উৎসাহ কেন? বাকিগুলো সব খণ্ডন করা হলো কি হলো না, ক্রম ছোট 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 করে খণ্ডন করে দেয়। প্রত্যক্ষ কেন প্রমাণ? অনুমান এই শব্দ প্রমাণ নয়, অর্থাপত্তি নয়, অমুক নয়, তমুক নয়, অনুমান অযথার্থ, অতএব প্রত্যক্ষই হচ্ছে প্রমাণ। এটা কোনো যুক্তির কথা হলো? এগুলো নয় আমি বুঝলাম, কিন্তু এটা কেন? এর স্বাতন্ত্র কোথায়? এটা সৌন্দর্য কোথায়? এটার বৈধতা কোথায়? সেটা কি পরীক্ষিত হলো? তো হয়নি। সুতরাং প্রত্যক্ষ ব্যতীত সকল প্রমাণকে অস্বীকার করতে অনুমান খণ্ডনের জন্য এত গুরুত্ব কেন? অন্যান্য সব প্রমাণ সংক্ষেপে খণ্ডন করেই আমরা অনুমানের ওপর শল্য চিকিৎসা করে পাতার পর পাতা লিখি। পরীক্ষার খাতায় তো আমরা দেখি অনুমান খণ্ডনের জন্য ছাত্রছাত্রীরা পাতার পর পাতা লিখে যাচ্ছে, অনুমান খণ্ডন হচ্ছে। অনুমান খণ্ডন হয়ে গেলেই প্রত্যক্ষ দাঁড়িয়ে পড়বে। কেন তত্ত্বেতে? তাহলে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে চারবাকের কাছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। কিন্তু অনুমানকে খণ্ডন করে কেটে বাদ দিয়ে দিলে ঠিক আছে, তাতে প্রত্যক্ষ তো দোষ কমলো না কিছু, তারও তো কিছু দোষ থাকতে পারে, সেটা তো দেখা হলো না। এখন সুযোগ তো সহজে হয় না, যেখানে বহু ছাত্রছাত্রীরা শুনছে, যারা পাঠদান করছেন তাদের জন্য বিশেষত এই নিউ এডুকেশন সিস্টেমে অনেক বেশি যত্নশীল হয়ে চিন্তাকে খুব নির্দিষ্ট করে কম সময় উপস্থাপনা করতে হবে, যা গভীর থেকে গভীরে ছাত্রছাত্রীদের দর্শনের চিন্তাকে নিয়ে তাদের চিন্তার দার্ঢ্যতা সমৃদ্ধ করবে, শেষ পর্যন্ত আনন্দ উপভোগ করাবে। শুধু এই প্রশ্নটা মাথায় রাখতে হবে, সবগুলো খণ্ডন হয়ে গেল, প্রত্যক্ষ রইল, কিন্তু প্রত্যক্ষের স্বাতন্ত্রতাটা কোথায়? প্রত্যক্ষ রইল পড়ে আছে কোনো রকমের পাশে, তাকে কোনো রকমে তাকে মানে তাকে কোনো রকমে যা হোক করে ওরা সব চলে গেছে, এ আছে তবে রেখে দাও একে, এরকম এর দাক্ষিণ্যের কোনো জায়গা তো নেই এখানে। যুক্তির দাক্ষিণ্য রাখতে হবে, যুক্তির দার্ঢ্যতা রাখতে হবে। তাহলে সব প্রমাণ, আমরা আগে যেটা বললাম, সব প্রমাণ বলতে আমরা শেষ পর্যন্ত যেটা বুঝি 10টি প্রমাণের আমরা উল্লেখ পাই। অনেক গ্রন্থতে সেই শ্লোকটা আছে, প্রত্যক্ষমেক প্রমাণ অনাদ সুগত গুণ বলে 10টা প্রমাণে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভব, ঐতিহ্য ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা খণ্ডনের সময় 5টি কি 6টিকে খণ্ডন করি, সম্ভব ঐতিহ্যদেরকে দিকে আমরা দৃষ্টিপাতই করি না। এটা আমাদের একটা স্বভাব যে একটু দুর্বল তাকে দূরে ঠেলে সরিয়ে দেওয়া, দুর্বলকেই সামনে আনতে হবে, তাকেও আমাকে গ্রাহ্য করতে হবে, তাকেও আমায় ধরতে হবে চেপে। কেন? তাকে আমি গুরুত্ব কেন দেবো না? তাকেও দিতে হবে। কিন্তু সম্ভব ঐতিহ্যকে আমরা একেবারে গ্রাহ্যই করি না। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি বলে আমাদের সেই মীমাংসা দিয়ে শেষ হয়ে গেল। তো সেগুলোও আছে, সেগুলোর দিকে আমাদের দৃষ্টি যায় না। সাধারণভাবে আমরা এই 6টি প্রমাণকে খণ্ডনের জন্য ব্যস্ত হয়ে থাকি। এমনকি মূল গ্রন্থেও এটা লক্ষ্য করি, কিন্তু মূল গ্রন্থে লক্ষণীয় শব্দ, মূল গ্রন্থ যখন দেখি তখন দেখি শব্দ প্রমাণকে খণ্ডন করতে বৃহস্পতির সূত্রতে, চারবাক সূত্রতে 32 থেকে 33টা যুক্তি দিয়েছেন। চারবাক দর্শন পঞ্চানন শাস্ত্রী মশাইয়ের গ্রন্থতে এটা আছে। কিন্তু প্রশ্ন থাকে, যত যুক্তির অবতারণাই করি না কেন, খণ্ডনও করি, তথাপি আরো প্রমাণের সম্ভাবনা তো থেকে যায়। এগুলো না হয় খণ্ডন করলাম, 6টাকেই খণ্ডন করে দিলাম, কোথাও 32, 34, 36টা যুক্তি দিয়ে খণ্ডন করলাম, কিন্তু সেগুলো তো যা আমার কাছে হাতের মুঠোয় আছে তাকে খণ্ডন করলাম। কিন্তু এরপরে ভবিষ্যতে আরো প্রমাণ আসবে না, কে বলেছে? আরো তো প্রমাণ আসতে পারে। ভবিষ্যতে দার্শনিক একটা নতুন প্রমাণের কথা বলতে পারেন। যেমন আমরা জানি লজিকের ক্ষেত্রে আমরা টু ভ্যালুড লজিকের পরে পরবর্তীকালে আবার আমরা দেখতে পেলাম যে 3 ভ্যালুড লজিক চলে এলো। লজিশিয়ানসদের কাছে সেই পসিবিলিটিটা থাকতে তারা 3 ভ্যালুড লজিককে ইন্ট্রোডিউস করে ফেললেন। আমরা দেখেছিলাম কনজাংশন ডিসজাংশন সাইনের পর আবার চলে এলো ড্যাগার স্ট্রোক সাইন। তাহলে কোনো সময় আমাদের দর্শন থেমে থাকার বিষয় নয়, চড়ই বেদি চলছি। সুতরাং আজকে যে কটা প্রমাণ আছে, ভবিষ্যতে কেউ অতিরিক্ত প্রমাণ এনে উপস্থাপনা করতে পারে, তাহলে তার কি গতি হবে? তার কথাও তো ভাবতে হবে। আরো ভবিষ্যতের কোন নতুন প্রমাণের সংযোজন হলে প্রতিষ্ঠিত মতটি তাহলে তাৎপর্যহীন হয়ে যাবে।
সে কারণে সব প্রমাণ বলতে বর্তমানে ব্যবহারে আছে ও ভবিষ্যতে আসবে, সবটাই তো বুঝতে হবে। তাহলে করণীয় কি সেটা প্রশ্ন থাকে, যা কিন্তু আনস্পোকেন। যেটা বলেছেন আপনারা আপনাদের টাইটেলে, আনস্পোকেন মেথড, ভবিষ্যতে যদি চলে আসে বা এখনো আমাদের অনেক সূত্র আছে, অনেক গ্রন্থাদিতে অনেক আমরা বাক্য খুঁজে পাই, কিন্তু মেথডটা সেখানে আনস্পোকেন থেকে যায়। সেই আনস্পোকেন মেথডটারই আজকে খুঁজে বার করার আমাদের চেষ্টা। সেটি আমাদের চিন্তার বিষয় হয়ে থাকে। গ্রন্থাদিতে সেই মেথডটার কিন্তু উল্লেখ থাকে না। কেন থাকে না এটাতে বলতে পারেন, আমাদের গ্রন্থগুলো কি তাহলে অসম্পূর্ণ? এটা পাশ্চাত্যেও থাকে না, প্রাচ্যেও থাকে না। আসলে তারা আমাদের উপর ছেড়ে দেন অনেক ভাবনাকে সাজানোর জন্য, কারণ সব কথা বলে দেননি। যদি বলে দিতেন তাহলে আমাদের পাঠের কিছু থাকতো না। ওরা ধরে নেন আমরা বুঝবো, আমরা উৎসাহী, আমরা চেষ্টা করি বুঝবো, তখন ইন বিটুইন লাইনস আমরা বোঝার চেষ্টা করি। ভারতবর্ষের দর্শনেও একই কথা, সূত্রগুলো ধরিয়ে দেন। আমরা এবার সূত্রগুলো ধরিয়ে দেন, মানে ধরা যাক সূত্রগুলো হচ্ছে পুষ্প, ফুল ধরি। এই ফুলের মধ্যে মালা গাঁথার কাজটা কিন্তু আমাদের, মানে আমরা ফুল দিয়ে দেওয়া হলো, আমরা সুতো দিয়ে গাঁথবো, এবং সুতোটা কেমন কিরম কি সুতো হবে সেটা আমাদের যার যার নিজের উপর নির্ভর করছে, এবং আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে সেটা শেয়ার করে নেব, সেটাতেই আমাদের আনন্দ। এবং আমাদের ছাত্রছাত্রীরাও ভবিষ্যতে সেভাবেই তারা চলবে, তারাও পরবর্তী প্রজন্মকে সেই ধারার ব্যাটনটা ধরিয়ে দিয়ে চলে যাবে। এভাবেই আমাদের দর্শনের পরিবার বেঁচে থাকবে। যাই হোক, তাহলে আমাদের কাছে সব প্রমাণ যে অস্বীকৃত হলেই তা মাত্র প্রত্যক্ষকে প্রতিষ্ঠিত করে দেবে এমন হয় না। 10 জন মানুষের মধ্যে 9 জন ভালো হলেই যে 10ম জন ভালো হবে তাও হয় না। সে কথা কি যুক্তিসঙ্গত? আমরা কি তা স্বীকার করি? 10 জনের মধ্যে 9 জন ভালো হলেও আরেকজন যদি ভালো কি মন্দ আমরা আলাদা করে প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো যুক্তি দিয়ে আমায় দেখাতে হবে, মন্দ বললেও বলবার জন্য যুক্তি দেখাতে হবে, ভালো বললেও বলতে হবে। তাই অনুমানই বা এত গুরুত্বপূর্ণ যে কিসের জন্য, যে তার খণ্ডনে আমরা চারবাক মত অনুসারে একবারে নিবেদিত প্রাণ হয়ে যাই। চারবাক দর্শনের কথা বললেই অনুমান খণ্ডন। কেন অনুমানের এতখানি গুরুত্বপূর্ণ হবে? অনুমান বিজ্ঞানের আছে, প্রয়োজন আছে, সন্দেহ নেই। তার জন্যই কি আমরা ঝাঁপিয়ে পড়বো শুধুমাত্র অনুমান খণ্ডন? আর এই অনুমান তো ওদের ইন্ডাকটিভ বা ডিডাকটিভ আর্গুমেন্ট নয়। সুতরাং অনুমান খণ্ডনের জন্য আমাদের উৎসাহ এত কেন? সেখানেও তাহলে একটা আনস্পোকেন ভাবনা রয়েছে। আনস্পোকেন যে ভাবনা বা যা মেথড, তার প্রক্রিয়াযোগ্য সমগ্র মতবাদটিকে পিছনে, সমস্ত মতবাদটির পিছনে যে আনস্পোকেন মেথডটা আছে, পিছনে আছে, তা আমরা এমন ভাবে যুক্তিগ্রাহ্য করে বুঝতে পারি। যুক্তিগ্রাহ্য কিভাবে করব না, প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে প্রত্যক্ষ থেকে শুরু করে যত প্রমাণ উপস্থিত বা অনুপস্থিত, তার মধ্যে কিছু একান্তভাবে ভ্রান্ত মিথ্যা যথার্থ জ্ঞানই দেয় না। যেমন শব্দ প্রমাণ, সেখানে ভ্রান্ত বাক্য রাশি মাত্র আছে। সে কথা বলতে বৃহস্পতি যেমন বলছেন তার সূত্রতে। এবং এই কথা তো আজকের দিনে যা আপনাদের ভারতীয় দর্শন আর বলবেন না, সব বললেই তো বলবেন ব্যাধে আছে, কি জ্বালাতনের ভোগ। তারাও কিন্তু না বুঝেই বলেন। যেমন ন্যায় সম্বন্ধে একজনকে আমি বিশিষ্ট অধ্যাপক, খ্যাতনামা অধ্যাপক বলতে শুনেছি, ওই আপনাদের যে ন্যায়, তিনি কিন্তু ন্যায় চর্চাও করেন। তিনিও বলছেন ওই আপনাদের ন্যায় আর অন্যায় এগুলোই খালি পড়েন। কি মুশকিলের কথা! ন্যায় মানে আমাদের ন্যায় অন্যায় নয়, ভ্যালু জাজমেন্ট, বা ন্যায় মানে হচ্ছে পরার্থানুমান, অনুমানের আলোচনা। ন্যায় দর্শন মানে অনুমানের আলোচনার জন্য তার তাৎপর্য। তা বলেন, আমরা শুনি, শুনলে আমাদের ছাত্রছাত্রীরাও বোঝে, আমরাও বুঝি যে এটা হাসিরই বিষয় হয় মাত্র, না বোঝার ফল। তো সুতরাং আমাদের কাছে যদি কেউ বলে যে ওই আপনাদের ভারতীয় দর্শন মানে সব ব্যাধে আছে, কি মুশকিলের কথা! বেদটাও বলবেন না, বলবেন ব্যাধে আছে, কি জ্বালাতনের হোক না! সব ব্যাধে নেই, অনেক কিছু ব্যাধ থেকে বেরিয়ে এসে আমরা করছি আলোচনা। আমাদের সেগুলো বুঝে দিতে হবে ভালো করে। কিন্তু আমরা যদি বুঝি তাহলে দেখব কেন বেদ, কোথায় বেদ, কিভাবে বেদ, কতখানি তার তাৎপর্য, প্রত্যেকটা পংক্তিতে আমাদের যুক্তির অবতারণা। এবং যখন বুঝবো তখন কিন্তু আমাদের নিজেদের ভাবনা চিন্তাকে অনেক পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত আমার মনে হচ্ছে আমাদের দর্শনের এতখানি খোলামেলা পরিবেশ যে বিখ্যাত মধুসূদন সরস্বতী, তিনি ছিলেন একজন নৈয়ায়িক, অর্থাৎ একদম রিয়ালিস্ট ফিলসফার, এবং তার দ্বারা তিনি ওতপ্রোত ভাবে সেই
ন্যায়ের ভাবনার মধ্যে ছিলেন। তো তিনি ভাবলেন যে ন্যায় দর্শনই তো দর্শন, অদ্বৈত বেদান্তই সর্বমিথ্যা আর জগৎ সত্য, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, এই তত্ত্বকে মানা যায় না। আমি বেদান্তের মূলকে একবারে খণ্ডন করে ছেড়ে দেবো, দিয়ে ন্যায়ের তত্ত্বকে প্রতিষ্ঠা করব, বস্তু তত্ত্বকে প্রতিষ্ঠা করব, রিয়ালিজমকে প্রতিষ্ঠা করব। করতে গিয়ে উনি বেদান্তের ছত্রে ছত্রে খণ্ডন করতে গিয়ে তিনি অদ্বৈত সিদ্ধি গ্রন্থটি লিখে ফেললেন। গ্রন্থটি তো বেদান্তের গ্রন্থ, খণ্ডন করতে গিয়ে সম্পূর্ণরূপে বেদান্তি হয়ে গেলেন, তিনি আর নৈয়ায়িক রইলেন না। এমনই হচ্ছে মাধুর্য ভারতীয় দর্শনের, যে তার আলোচনা করতে করতে সেইখানে যদি যুক্তিটা কট্টর যুক্তি সে পায়, সে তার ভাবনাকে পরিবর্তন করে নেয়, এতটাই খোলামেলা। সুতরাং আমি বেদ মানছি না, মানলাম না, কিন্তু যদি আমি কনভিন্সিং যুক্তি দিয়ে পাই তাহলে মানবো। আমাকে কেউ জোর তো করতে পারছে না, করার দরকারও নেই কিছু, খোলামেলা। তবে হ্যাঁ, বুঝে নিতে হবে, মুখস্থ করলে তো বোঝা যাবে না, মুখস্থ করলে অনুভূতিতেও আসবে না। অতএব এটা বোঝার জায়গা, পরিষ্কার করে বুঝতে হবে, ইন বিটুইন দ্য লাইন্স বুঝতে হবে প্রত্যেকটা। কেন সবসময় কেন 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 বলছে, কোথায় বলছে, কি প্রসঙ্গে বলছে। খালি একটা কথা মনে রাখতে হবে, কে বলছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এখানে ভালোবাসি তাই বিভাগীয় প্রধান ইত্যাদিদের প্রশংসাগুলো আমি করছি বা বিভাগকে প্রশংসা করছি, এক্ষেত্রে করার কথা। কিন্তু একটা মতের যদি কোনো প্রসঙ্গ হয়, সেখানে কিন্তু ব্যক্তি আমাদের গুরুত্বপূর্ণ নয়, বক্তব্যটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে কি চলি, এটা আমাদের ভারতীয় দর্শনেরই একটা বড় শিক্ষা। সাধারণভাবে আমরা চলি কি, কেউ একটা কোনো কথা বলেছে, সে সত্য হোক মিথ্যা হোক, আমরা জিজ্ঞেস করি কে বলেছে, কে বলেছে, কে বলেছে। মানে যদি সেই বলার লোকটি আমার কাছে একটু ভয়ের জায়গা হয়, ও তাহলে ঠিকই বলেছে, চলো এটাই মেনে চলো। যদি দেখি কথাটা যে দুর্বল কেউ বলেছে কিন্তু কথাটা অত্যন্ত খাঁটি, দূর এসব কথা মানা যায় নাকি বলে বাতিল করে দিই। কারণ আমরা ব্যক্তি ভিত্তিক মতটাকে গ্রহণ করি বা অস্বীকার করি, বস্তু ভিত্তিক নয়। কিন্তু দর্শন, ভারতীয় দর্শন আমাদের শেখাবে কোনো ব্যক্তি ভিত্তিকের ব্যাপার নেই এখানে। যুক্তিসঙ্গত হলে গ্রহণ করো, যুক্তিসঙ্গত না হলে তাকে বাতিল করো, স্পষ্ট কথা। শুধু চারবাকি তুমি হও, তুমি বেদান্তি হও, তুমি নৈয়ায়িকী হও, তুমি বৈশেষিকী হও বা তুমি বৌদ্ধই হও, যদি আমার কাছে সেটা লজিক্যালি অ্যাকসেপ্টেবল হয় আমি করব। আমি যদি অ্যাকসেপ্ট না করি লজিক্যালি, তাহলে তুমি আরো অ্যাডিশনাল লজিক্যাল আর্গুমেন্ট দেবে। আমি যদি তারপরেও খণ্ডন করতে না পারি, তোমার মতই পরমত অপ্রতিসিদ্ধম অনুমতম, আমি তাহলে তোমার মতটা গ্রহণ করে নেবো। এই ঔদার্য আমাকে রাখতে হবে। সুতরাং কে বলেছে নয়, কি বলেছে ওপর আমাদের গুরুত্ব, এবং কি বলেছে প্রত্যেকটা ধাপে কি বলেছে করতে করতে আমায় যেতে হবে, তাহলে আমার কাছে তত্ত্ব প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রথম পদক্ষেপে আমি কি করব, এখানে প্রথম পদক্ষেপে প্রত্যক্ষ থেকে শুরু করে যত প্রমাণ উপস্থিত বা অনুপস্থিত, তাকে আমি একান্তভাবে, যদি তার মধ্যে ভ্রান্ত থাকে, কিছু ভ্রান্ত থাকে, সেটা দেখাবো। আর সে কথা বৃহস্পতি বলেওছেন, বৃহস্পতি বলেছেন সর্বান নিন্দতি, শব্দ প্রমাণকে খণ্ডন করতে বলছে, সবাই নিন্দে করে, এটা দরকার নেই, বাদ দাও। অবিজ্ঞাত, তুমি শব্দ প্রমাণের মধ্যে এমন এমন সব কথা বলছো যেগুলো অভিজ্ঞ, আমাদের কাছে জানা যায় না, সুতরাং আমরা মানতে পারবো না সেটা। তুমি এমন কিছু কিছু ঔষধের কথা বলছো, সেটা আমাদের কাছে কোথায় জ্ঞাত হয়, আমরা জানি না, সুতরাং বাতিল করো। ধূর্ত প্রলাপস্ত্রয়ী, এখানে ধূর্তদের সব কথাবার্তা বলা হচ্ছে। ওই এক কথা আছে আমাদের স্ট্যান্ডার্ড, যে ব্রাহ্মণরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য ধূর্ত প্রলাপ বকেছে, সেগুলো বেদে আছে, বাতিল করো। বৃহস্পতি তো আমাদের সেই সব মনের কথাগুলো বলে দিয়েছেন, যে হ্যাঁ, সেই জন্য শব্দ প্রমাণকে অস্বীকার করে চার বাক মতকে সমর্থনে বলছেন, অতএব বাতিল করে। সুতরাং যে প্রমাণ ভ্রান্ত কথাতে ভর্তি, পূর্ণ হয়ে রয়েছে, তাকে তো গ্রহণ করা যাবে না, তাকে তো বাতিলই করতে হবে। এবারে দ্বিতীয় পদক্ষেপ, তাহলে একদিকে আমরা দেখাবো যতগুলো প্রমাণ ভ্রান্ত হয়ে যাবে, ভ্রান্ত বাতিল হয়ে গেল লিস্টের থেকে, উপস্থিত অনুপস্থিত। যদি ভবিষ্যতে কোনো একটা প্রমাণ এসে উপস্থিত হয়, আমরা যদি দেখিয়ে দিতে পারি, যে সেইটা আমাদের দায়িত্ব থাকবে তাকে ভ্রান্ত বলে প্রমাণ করা, অথবা অন্তর্ভাব করে প্রমাণ করা। ভ্রান্ত প্রমাণ করা মানে এই যা বলেছো সেন্টেন্স গুলো কন্ট্রাডিক্টরি, আমরা তো লজিক্যাল লোক, আমাদের সোজা কথা হচ্ছে তুমি যা কথা বলেছো আগের কথার সঙ্গে পরের কথা কন্ট্রাডিক্টরি, অতএব ইট রেজাল্টস টু জিরো, সোজা কথা, এটা একবার শূন্যতে নিয়ে যাচ্ছে। তুমি আগে যা বলেছো পরে যা বলেছো তা পরস্পর বিরুদ্ধ, কন্ট্রাডিক্টরি, অতএব বাতিল যোগ্য। দ্বিতীয় পদক্ষেপে কি করব,
আর যদি যেগুলো ভ্রান্ত বলে প্রমাণ করতে পারলাম না, সেগুলোকে তাহলে কি করব? দ্বিতীয় পদক্ষেপে সেই প্রমাণকে আমরা জানি, যেমন উপমান, অর্থাপত্তি, তা প্রত্যক্ষ অথবা অনুমানের অন্তর্ভুক্ত হবে। তাহলে যেটা থাকবে তার অন্তর্ভুক্ত করে দেবো। তাহলে হয় ভ্রান্ত নয় অন্তর্ভুক্ত। যেগুলো ভ্রান্ত বলে বাতিল হয়ে গেল, যেটা থাকলো তাকে আমাদের লজিক্যালি চেষ্টা করব, যেটা আমাদের গৃহীত প্রমাণ আছে তার মধ্যে অন্তর্ভাব করে দিতে। তাহলে অন্তর্ভাব করে দিলে হয়ে যাবে কি, আমার কাছে সমগ্র জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে শব্দ প্রমাণ ভ্রান্ত বলে প্রমাণিত হয়ে গেল। এবারে অর্থাপত্তি, অনুপলব্ধি, তারপরে অর্থাপত্তি, অনুপলব্ধি, এইসব প্রমাণগুলো বা উপমান, এগুলোকে আমরা হয় প্রত্যক্ষ নয় অনুমানের মধ্যে অন্তর্ভাব করে দেবো। এগুলোও কিন্তু দার্শনিকরা বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, বৈশেষিকরা দেখিয়েছেন, মীমাংসকরা দেখিয়েছেন, বৌদ্ধরা দেখিয়েছেন, ছড়ানো ছিটানো আছে। আমাদের কাছে কি আছে? কিন্তু আনস্পোকেন আছে তো আমাদের কাছে। যুক্তির ধারাতে আনস্পোকেন রয়েছে, ওটাকে আমরা টেনে এনে বার করে সেটাকে দেখাবো, যে ওগুলোকে আমরা কিন্তু অন্তর্ভাব দেখাবো। তাহলে অনুমানের অন্তর্ভুক্ত করব, শব্দকেও অনুমানের অন্তর্ভুক্ত করা যায়। শব্দকে অনেকে অনুমানের অন্তর্ভুক্ত করেছেন, ভ্রান্ত বলেনি, ওটা আসলে শব্দ প্রমাণ, এই অনুমান প্রমাণ। তাহলে প্রমাণ তথাকথিত হয় ভ্রান্ত অথবা অন্যতে অন্তর্ভুক্ত। তাহলে পড়ে থাকবে বাকি আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটি মাত্র রইল বাকি, হাতে রইল পেন্সিলের মতো দুটি, এক হচ্ছে প্রত্যক্ষ আর এক হচ্ছে অনুমান। এবার তৃতীয় পদক্ষেপে আমরা আসবো। এগুলো আমরা ভার্চুয়াল ক্লাস এভাবে আমায় পড়াতে হবে। তাই আগে এখানে তো আজকে অনেক কথা আমরা প্রাসঙ্গিক বলে বললাম, কিন্তু আসল এই আর্গুমেন্টের জায়গাটা হচ্ছে এরকম, কত টাইট ফিটিং আমরা আর্গুমেন্টের মধ্যে আসছি। তৃতীয় পদক্ষেপে হিসেবে স্মরণে রাখতে হবে, যদি ভবিষ্যতে কোনো প্রমাণের সম্ভাবনা আসে তাহলে তাকে প্রত্যক্ষ কিংবা অনুমানেরই অন্তর্ভুক্ত করতে হবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীরা নতুন প্রমাণের তারা আমাদের কাছে এনে হাজির করলো, ম্যাডাম এতগুলোর কথা বলেছিল, এইটার কথা তো বলেননি, আমি এই প্রমাণটা একটা ভেবেছি। এই অর্থাপত্তি অনুপলব্ধি যদি আমরা প্রমাণ বলতে পারেন, তাহলে আমিও এটাকে একটা প্রমাণ বলতে পারি। আমাদের দায়িত্ব থাকবে সেখানে হয় তাকে ভ্রান্ত বলে, ওই যে কন্ট্রাডিক্টরি বলে দেখানো, অথবা দায় থাকবে তাকে এদের মধ্যে অন্তর্ভাব দেখাতে। যদি না দেখাতে পারি তাহলে কিন্তু চারবাগ থিওরি অফ এপিস্টেমোলজিটা সম্পূর্ণরূপে ভ্রান্ত প্রমাণিত হয়ে যাবে, যে প্রত্যক্ষ একম প্রমাণম, এই তত্ত্বটা আর থাকবে না। সুতরাং আমাদের দায়িত্ব থাকছে সেখানে, আমাদের ফিলসফিক্যাল কমিটমেন্ট থাকছে, এই দর্শনের তত্ত্বকে যদি স্থির রাখতে হয় তাহলে লজিক্যাল ফোর্সটা এখানে আনবা, আমাদের যদি দায় থাকে। চতুর্থ পদক্ষেপে আমরা কি করব? তাহলে যথার্থ অর্থে মাত্র দুটি প্রমাণ উপস্থিত, তাহলে প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটির কোনোটির মধ্যে অন্তর্ভাব করা যাবে না। প্রত্যক্ষকে অনুমানেও করা যাবে না, অনুমানকে প্রত্যক্ষতেও করা যাবে না। আমরা চেষ্টা করেও পারবো না, যেহেতু তারা স্বরূপত বিরুদ্ধ স্বভাবের। এবার পঞ্চম পদক্ষেপ তাহলে কি করব? আমাদের দেখাতে হবে অনুমানের দ্বারা যথার্থ জ্ঞান হয় না। এই অনুমান পাশ্চাত্যের ডিডাকটিভ আর্গুমেন্ট নয়, সে ভ্যালিড বা ইনভ্যালিড মাত্র হয় তেমনটি নয়, কিঞ্চিত পরিমাণে ইন্ডাকটিভ বলা গেলেও সম্পূর্ণরূপে তাও নয়। নাইদার ইন্ডাকটিভ নর বলবো ডিডাকটিভ, কারণ ইন্ডাকটিভ সর্বদাই সম্ভাবনামূলক, কিন্তু ব্যাপ্তিক জ্ঞান যদি যথার্থ হয় তাহলে অনুমান বিষয় ঘটিত কিন্তু সম্পূর্ণরূপে যথার্থ বা ভ্যালিড। ইন্ডাকটিভ কিন্তু বিষয় ঘটিত, আর এখানে প্রবাবিলিটি দেয় না। যদি যথার্থভাবে অনুমানটা করা যায় তাহলে কিন্তু সেই যথার্থ অনুমানটা যথার্থই হবে, মানে এখানে কোনো আনসার্টেনিটির জায়গা নেই। কারণ ইন্ডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে সবসময় স্কেপটিসিজমকে রেজাল্ট করে, ইট গিভস দ্য স্কেপটিসিজম ফাইনালি। ইন্ডাকটিভ আর্গুমেন্ট আমরা জানি সায়েন্স, ন্যাচারাল সায়েন্স ব্যবহার করে, কিন্তু সেই ন্যাচারাল সায়েন্সের সবসময় একটা সিদ্ধান্তটা সবসময় কিন্তু স্কেপটিক্যাল ডাউটের মুখোমুখি। আমরা তো এই করোনা প্যান্ডেমিকে সেটাই দেখছি, যে যত সায়েন্টিস্ট তারা করোনা নিয়ে যত কিছু ভাবছেন, যত ভাবনা, সবই শেষ পর্যন্ত স্কেপটিক্যাল ডাউটের মুখোমুখি হয়ে যাচ্ছে, যে সেটা সন্দিগ্ধ হয়ে যাচ্ছে বলে কোনোভাবেই ভ্যাকসিনকে এনে উপস্থিত করা যাচ্ছে না, যত টেস্ট হচ্ছে ফেল করে যাচ্ছে। এটা তো হচ্ছে ইন্ডাকটিভ সায়েন্সের একটা লিমিটেশন, অথচ ইন্ডাকটিভ সায়েন্স ছাড়া আমাদের চলেও না। কিন্তু ব্যাপ্তিজ্ঞানের দ্বারা যেটা আমরা যে অনুমান করব সেখানে কিন্তু বস্তুগত সত্যতাও থাকবে যথার্থভাবে, এবং সেখানে আমরা সেটাকে সেই জন্য যথার্থভাবে ইন্ডাকটিভও বলতে পারবো না। ডিডাকটিভ ইন্ডাকটিভ থেকে এই যে ডাইকটমি, এই ডাইকটমির মধ্যেই যেমন আমরা এটা স্বতন্ত্র প্রকারের অনুমানের থিওরি করব, সেটাও আরেকটা নতুন ইস্যু।
what kind of inferences we are doing in Indian logic, whether it is deductive or it is inductive or neither of the two. It has its own nature, structure, and the concept of validity and the criterion for validity. It will be a good thesis for the researcher. যাই হোক, এখানে কিন্তু আমরা অনুমানের যথার্থ ডিডাকটিভ বা ইন্ডাকটিভ কোনো অর্থেই নয়, কিন্তু যথার্থই স্বীকার করি যে যথার্থই হবে। তো কিন্তু তাহলে ইন্ডাকটিভ কিন্তু কিভাবে যথার্থ হবে, এখানেও এই জায়গাটা আমি বিস্তৃত করব না, কারণ সকলেরই কম বেশি জানা। যদি সেটা ব্যভিচার জ্ঞান ও বিরহ সহকৃত সহচার জ্ঞানের দ্বারা হয়, ব্যভিচারের সম্ভাবনাটা দূর করে দেবো। সে ব্যভিচার শঙ্কিত হতে পারে, ব্যভিচারের ব্যাপারটা কিংবা নিশ্চিত হতে পারে, আমাদের কিন্তু দূর করে দেওয়ার পদ্ধতি আছে, সেটাকে বাতিল করার পদ্ধতি আছে। সেটাকে সরিয়ে দিতে পারলে, নেগেটিভিটির কন্ডিশনটাকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে যথার্থ ব্যাপ্তিক জ্ঞান হবে। বেশি ব্যাপ্তিক জ্ঞানের দ্বারা আমাদের যথার্থ অনুমিতিও সম্ভব। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফোকাসের জায়গা। কিন্তু যখন আমরা এই বিষয়টাকে পরিষ্কার করছি, তখন ওই জায়গাগুলোকে আর গুরুত্ব দেবো না, পাশে রাখবো, ওগুলোকে নিয়ে আলাদা আলাদা করে আবার আলোচনা চলবে। কিন্তু যখন আমরা এই প্রতিষ্ঠাটা করছি, তখন আর্গুমেন্ট গুলো পরপর সাজিয়ে, মানে একটা থেকে আর্গুমেন্ট পরপর সাজানো, মানে 1 2 3 4 করে সাজানো নয়, একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, এই বিশ্লেষণের পদ্ধতি। তাহলে ব্যভিচার জ্ঞান ও বিরহ সহকৃত সহচার জ্ঞানের দ্বারা যে অনুমিতি হবে, সেটা ইন্ডাকটিভ ডিডাকটিভ না হলেও কিন্তু যথার্থ অনুমিতি হবে। ষষ্ঠ পদক্ষেপে এসে আমরা কি করতে পারি, আমাদের দেখানো অবশ্য এরপরেও ব্যভিচার আশঙ্কা থাকতে পারে ব্যাপ্তিক জ্ঞানের। তা যদি থাকে, তাহলে অনুমান পুনরায় আবার সংশয়াত্মক হয়ে যাবে। কিন্তু সেটা আমরা আগেই বলে এলাম যে সেই ব্যভিচারকে আমাদের দূর করারও পদ্ধতি বলা আছে, কি করে করা যায়। সেই পদ্ধতি দিয়ে আমরা ব্যভিচারের আশঙ্কাটাকে দূর করতে পারি। সপ্তমেতে এসে দেখা যাচ্ছে যে সম্ভাব্য সমস্ত প্রকার প্রমাণ প্রত্যক্ষ অথবা অনুমানের অন্তর্ভুক্ত, সেগুলি অনুমানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। হয় প্রত্যক্ষের অন্তর্ভুক্ত, যে কটা রিমেইনিং ছিল শব্দ প্রমাণ ছাড়া, প্রত্যক্ষ অথবা অনুমানের মধ্যে। আর অনুমানের সাথে সাথে তাহলে পরে যদি সেটা অনুমানের মধ্যে হয়, অনুমান যেহেতু আমাদের কাছে যদি অনুমান অযথার্থ হয়, মানে 4 ভাগ মতানুসারে, তাহলে সেগুলো সবই অযথার্থ হয়ে যাবে। অনুমানের অন্তর্ভুক্ত হলে সেটা অযথার্থই হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু যারা অনুমান তত্ত্বতে বিশ্বাসী, তারা অনুমানকে আমরা অযথার্থ বলি না। ব্যভিচার জ্ঞান ও বিরহ সহকৃত সহচার জ্ঞানের দ্বারা অনুমান যথার্থ হয়। কিন্তু 4 ভাগদের কাছে তো অনুমান অস্বীকৃত, কারণ অনুমান সবসময় সংখ্যামূলক জ্ঞান দেন। যে কথাটা ওয়েস্টার্ন সায়েন্স বলছে যে ইন্ডাকটিভ আর্গুমেন্ট স্কেপটিসিজমকে লিড করে দেয়, রেজাল্টটা হচ্ছে স্কেপটিসিজম, এই কথা তো 4 ভাগ বলছে। সবচেয়ে মডার্ন সায়েন্টিস্টের কথাই 4 ভাগ বলছে। কিন্তু আমরা মেইন ট্র্যাডিশন গুলোতে আমরা সেখান থেকে দূরে সরে দাঁড়িয়েছি। কিনা আমরা সায়েন্সকে প্যারাডাইম অফ নলেজ বলে মনেই করি না। সায়েন্স আমাদের কাছে প্রয়োজনের, টেকনোলজি আমাদের কাছে প্রয়োজনের, অত্যন্ত প্রয়োজনের, কিন্তু সায়েন্সের নলেজটা, ন্যাচারাল বা ম্যাথমেটিক্যাল সায়েন্সের নলেজটাই হচ্ছে দ্য সুপ্রিম নলেজ। এই কথা আমরা মানি না। সুপ্রিম নলেজ তার থেকে অনেক বেশি কিছু, যে নলেজের সন্ধানটাই দর্শনের কাজ। যা প্রত্যক্ষের অন্তর্ভুক্ত, যেমন অনুপলব্ধি ইত্যাদি, তা মাত্র স্বীকৃত থাকতে পারে। প্রত্যক্ষের অন্তর্ভুক্ত হয়েই সেগুলো থাকবে, তাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই। তাহলে অনুমানের মধ্যে যেগুলো চলে গেল, সেগুলো তো সব অযথার্থ হয়ে যাবে। আর প্রত্যক্ষের মধ্যে যেগুলো থাকবে, সেটা তো প্রত্যক্ষেরই নামান্তর, তার বেশি তো আর কিছু নয়। কিন্তু প্রশ্ন তো থেকে যায়, সব প্রমাণ এভাবে খণ্ডন হলো, প্রত্যক্ষকে যথার্থ, কিন্তু এবার প্রত্যক্ষ তাহলে রইল হাতে পেন্সিলের মতো একমাত্র প্রত্যক্ষ। অনুমানও তো গেল, অনুমানও তো খণ্ডন হয়ে গেছে। কারণ আমরা স্ট্যান্ডার্ড ট্র্যাডিশনাল মতে যে অনুমান যথার্থ হয়, 4 ভাগ মতানুসারে বলবে যে না, অনুমানও তো হচ্ছে সেই সাপেক্ষ বুদ্ধি, এবং সেখানে সন্দেহের অবকাশ থাকে। অতএব অনুমান যথার্থ জ্ঞান কখনোই দিতে পারে, সবসময় সেটা সংশয়াত্মক। জাস্ট 1 মিনিট একটু নিচ্ছি। হ্যাঁ বলো প্রয়াস, আমি ওয়েবিনার করছি, বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের কাছে রইল হাতে একমাত্র প্রত্যক্ষ প্রমাণ। এখন এই প্রত্যক্ষ প্রমাণ আমরা আগে বলেছি যে 9 জন ভালো হলেই যে 10ম জন ভালো হবে বা মন্দ হবে, সেটা আমরা ওইরকম ভাবে রিডাকশন দিয়ে বলতে পারি না। আমাদের স্বতন্ত্রভাবে সেই ব্যক্তিটিকে দেখতে হবে ভালো কি মন্দ। 9-এর সঙ্গে ঠেলেও দিতে পারি না, 9-এর থেকে ঠেলেও দিতে পারি না, আমাকে স্বতন্ত্রভাবে বুঝে নিতে হবে। এখানেও তাই, প্রত্যক্ষকে যে আমি যথার্থ প্রমাণ বলবো, তার সপক্ষে কি যুক্তি? কারণ প্রত্যক্ষ তো ভ্রমাত্মক হয়,
প্রত্যক্ষের দ্বারা আমি দড়িকে সাপ বলে বুঝি, কত সময় এইসব ভ্রম আমাদের হয়ে যেত। প্রত্যক্ষে যা ভ্রম হয় তার তো কল্পনাতীত। প্রত্যক্ষ ভ্রমের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কত বিদ্বেষ, কত অশান্তি, কত কি হয়ে যাচ্ছে। আবার প্রেম, ভালোবাসা, প্রীতিও হয়ে যাচ্ছে এই প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে। সেই প্রত্যক্ষ জ্ঞান এটা যথার্থ হলো কি করে? কারণ প্রত্যক্ষের উপর ভিত্তি করে যখন আমাদের অশান্তি হয়, তখন আমরা বুঝতে পারি যে প্রত্যক্ষটা ঠিক মতো হয়নি। কারণ মিছিমিছি অশান্তি কেন করছে রে বাবা? ঠিক মতো প্রত্যক্ষ করেনি। ওই কাকে বলেছে আর দৌড়েছে, কাকে বলেছে কান গেছে তার পিছনে দৌড়েছে, কিন্তু কান যায়নি, কান কানের জায়গাতেই থেকেছে। তো এরকম প্রত্যক্ষ ভ্রমাত্মক আমাদের বহু সময় হয়ে থাকে। তাহলে সেটা আমরা কি করবো? যদি প্রত্যক্ষ ভ্রমাত্মক হয় তাহলে তো অনুমানেরই মতো হয়ে গেল, এখানেও তাহলে ভ্রমের সম্ভাবনা রয়েছে। তাহলে প্রত্যক্ষকে আমরা গুরুত্ব দেবো কেন? সেখানে ব্যাখ্যা হবে এই যে প্রত্যক্ষ ভ্রমাত্মক হলেও তাকে সংশোধনের খুব সহজ পদ্ধতি আছে। আমরা ব্যবহার দিয়ে, আমরা ওয়েস্টার্নের দিকে করেসপন্ডেন্স থিওরি, এখানেও সেরকম করেসপন্ডেন্স থিওরি ব্যবহার করব, যে আমরা দেখে নেব যে প্রত্যক্ষ যেটা হলো তা সত্যি সত্যি বাস্তবে আছে কিনা। আমি তৃষ্ণার্ত, এক গ্লাস তরল পদার্থ দেখলাম, আমার দেখলাম তৃষ্ণা নিবৃত্ত হলো, বুঝলাম যে ও তাহলে জলই আছে। কিন্তু অনেক সময় হয় প্রিয়জনেরা তৃষ্ণার্ত, একটু সাদা কোল্ড ড্রিঙ্কস দিল গ্লাসে করে, কথা বলতে বলতে ওইটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে হলো মা তৃষ্ণা নিবৃত্ত হলো না, তুমি আমার জল দাও নিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়েছো। লক্ষ্য করুন, তখনই আমি বুঝে গেলাম আমার তৃষ্ণা যেহেতু নিবৃত্ত হলো না, স্বাদটা মিষ্টি মিষ্টি হয়েছে, আমি বুঝে নিলাম একটা ফ্লেভারও রয়েছে, এটা আমার প্রত্যক্ষটা। তাহলে আমি দেখছিলাম এতক্ষণ ধরে জল, কিন্তু স্বাদের দ্বারা বুঝলাম না আমার প্রত্যক্ষটা যথার্থ হয়। আমার ব্যবহারই বুঝিয়ে দেয় যে আমার প্রত্যক্ষ যথার্থ কি অযথার্থ। তাকে টেস্ট করবার, তাকে পরীক্ষা করবার আমার সবসময় উপায় থাকে। এবং বিশেষ করে চার্বাক রিয়ালিস্ট, আমরাও রিয়ালিস্ট ওয়েতে করেসপন্ডেন্স থিওরি দিয়ে আমরা প্রত্যক্ষের যথার্থ বুঝি। যদি না বুঝি তাহলে কোহেরেন্স থিওরি দিয়ে বুঝি, কিন্তু প্রত্যক্ষের যথার্থ বুঝে নিতে আমাদের কোনো অসুবিধে হয় না, ব্যবহার দিয়ে প্রথমে সিদ্ধ হয়ে যায়। অতএব প্রত্যক্ষ, তাহলে প্রত্যক্ষের যদি অযথার্থের সম্ভাবনা কেউ এই প্রশ্নটা তোলেন, তাকে বলে দেওয়া হবে না প্রত্যক্ষ যথার্থ বিচার করাটা খুব সহজ। ইটস ভেরি ভেরি ইজি টু ডিটারমিন দ্য ভ্যালিডিটি অফ পারসেপচুয়াল নলেজ, because only by the theory of correspondence, by applying our correspondence, we can admit the validity of perceptual knowledge. So perceptual knowledge is valid, inference is invalid, and all the other sources of knowledge can be either reduced to perception or to inference. If they are reduced to inference and inference is invalid, they are also invalid. And if they are reduced to perception, then they are becoming only perception and nothing else. So it comes to this, that perception is the only existing ভ্যালিড প্রমাণ। প্রত্যক্ষ যেহেতু যথার্থ হওয়ার স্থান আছে এবং তা খণ্ডনের অযোগ্য, সেই কারণে প্রত্যক্ষই স্বীকৃত হতে পারে এবং একমাত্র তাহলে প্রমাণ হিসেবে স্বীকৃত হতে পারে। অনুমানের বৈধতা এই কারণে অস্বীকৃত হবে কারণ তা ব্যাপ্তিক জ্ঞান নির্ভর, যে জ্ঞান নিয়ে শঙ্কা থেকেই যায়। শঙ্কা ভিত্তিক যে অনুমিতি, তার বৈধতাও তো সর্বদা শঙ্কারই প্রসঙ্গ রাখে, ফলে যথার্থ নয়, ফলে প্রমাণও নয়। এটা আমরা এই মতানুসারে যখন দাঁড়িয়ে আছি তখন শক্ত করে এই মতটাকে ধরে এগিয়ে যাচ্ছি। সংখ্যাটা পূর্বেই আমরা দেখেছি প্রত্যক্ষের অনিশ্চয়তা থাকলেও তা শুদ্ধিকরণ করা সহজেই সম্ভব হয়, অতএব প্রমাণও তার হতে বাধা নেই। শেষ পর্যন্ত স্পষ্ট হলো এই যে অনুমানও যথার্থ প্রমাণ নয়, স্বতন্ত্র যুক্তিতেই প্রত্যক্ষ এবং প্রমাণ। ওই যে 9 জন যে খারাপ ভালো ছিল বলে 10 জনের 10ম জন মন্দ হয়ে গেল বা ভালো হয়ে গেল তা নয়, কিন্তু তারও স্বতন্ত্র অস্তিত্ব আছে, স্বতন্ত্র ভাবেই সে ভালো, 9মের সঙ্গে সে 10মও ভালো বলেই যুক্ত হবে। অতএব আমাকে স্বতন্ত্রভাবেই তার অস্তিত্ব দেখে বলবো যে হ্যাঁ সে যথার্থ, এবং সে শুধু যথার্থ না, সে একলাই যথার্থ, বাকিরা সব তাহলে পড়ে গেছে, হয় অনুমানের ভেতর ঢুকে গিয়ে তার সঙ্গে দলভুক্ত হয়ে চলে গেছে, গড়িয়ে গেছে, আর প্রত্যক্ষের মধ্যে যদি দলভুক্ত হয়েছে তাহলে প্রত্যক্ষ যথার্থ বলে তারাও যথার্থ হয়ে রয়েছে, কিন্তু তাদের স্বাতন্ত্র আর রইল না। প্রত্যক্ষ যেহেতু জ্যেষ্ঠ প্রমাণ, অর্থাৎ মূলটা, জ্যেষ্ঠ মানে কিন্তু শ্রেষ্ঠ নয়, জ্যেষ্ঠ মানে হচ্ছে মূল, মৌলিক, দা অরিজিনাল। প্রত্যক্ষটা না হলে অনুপলব্ধি হবেই না, প্রত্যক্ষ না হলে আমার মানে উপমান প্রমাণ হবেই না। সুতরাং প্রত্যক্ষ হচ্ছে মূলে, আর মূলটা যদি থাকে ওপরে শাখা প্রশাখাকে আলাদা করে না স্বীকার করলেও হতে পারে, গাছটার মূলটা রয়েছে, প্রত্যক্ষ রয়েছে, প্রত্যক্ষই তাহলে স্বতন্ত্র প্রমাণ হয়ে গেল। তাহলে ফিরে আসছি আমাদের একেবারে মূল প্রসঙ্গে। এমন ভাবে আলোচনা কিন্তু স্পষ্টত গ্রন্থাদিতে নেই, এটাই লক্ষ্য করবার বিষয়, এটাই আজকে আমার দৃষ্টি আকর্ষণের বিষয়। এমনকি মূল যা গ্রন্থ আমরা পাই সেখানেও তত্ত্বের উল্লেখ
বা যুক্তি সারিবদ্ধ কিছু সূত্র আছে, আমাদের তার উপরে চিন্তার স্বকীয়তা নিয়ে কেন এইরকম বলছেন, কিভাবে তা যুক্তিসঙ্গত ভাবে প্রতিষ্ঠা করতে পারেন, তা সর্বদা দেখে যেতে হবে এবং যুক্তিরিদ্ধ করে তা সাজাতে হবে। সেটাই হবে আমাদের দার্শনিকতা। দর্শনের তাই আর্কাইভস বা স্টোর হাউস অফ নলেজ, গতকাল অধ্যাপক প্রয়াস সরকার বলেছেন যে, বা গতকালের অধ্যাপক প্রয়াস সরকারের কথায় প্রসঙ্গ এলে বলবো, আমাদের কেন আর্কাইভস নিয়ে প্রসঙ্গটা আসে বলবো, বিপুল গ্রন্থরাজি হচ্ছে আমাদের আর্কাইভস। আর্কাইভসে যেমন লিখিত সব থাকে না, কিছুটা তুলে নিয়ে সেখান থেকে হিস্টোরিয়ানরা, সোশ্যাল সায়েন্টিস্টরা ইন্টারপ্রিটেশন করেন, তেমনি আমরাও এই গ্রন্থরাজি থেকে সূত্রাদিকে গ্রহণ করে নিয়ে এসে তার সাপোর্ট নিয়ে নিয়ে আমরা তাকে চিন্তা দিয়ে ঋদ্ধ করব, সাজাবো, মালা গাঁথবো। সুতরাং আমাদের আর্কাইভস, আমাদের সাবজেক্টই এমন, আমাদের গ্রন্থই হচ্ছে আর্কাইভস। সেখানকার কথাগুলো আমাদের যুক্তিরিদ্ধ করে বুঝতে হবে। দার্শনিকরা এই বলেছেন, তাই এই বলেছেন, এই বলেছেন আর তাই বলেছেন, তাই বলেছেন আর সেই বলেছেন, এমন কথা আমাদের কথা না। যা বলেছেন বলেছেন, এবারে আপনি বসুন, বলা আপনার হয়ে গেছে, এবারে আমরা আপনার কথাটা বুঝে নেব আমাদের যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ দিয়ে। এটাই হবে আমার দার্শনিকের সঙ্গে সম্পর্ক এবং দার্শনিককে যথার্থ শ্রদ্ধা করা। যখন চারবাককে আমি দেখব, সম্পূর্ণ শ্রদ্ধার দৃষ্টিতে চারবাককে দেখব। চারবাক কথাটাকে ফেলে দেওয়ার সুযোগ পরে থাকবে, যখন আমি অন্য দর্শনে যাব। কিন্তু যখন চারবাক আলোচনা করব, তখন সম্পূর্ণরূপে আমি চারবাকের কথাটাকে শ্রদ্ধার সঙ্গে বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা যা যা আমি পাবো আর্কাইভস থেকে মেটেরিয়ালস, সেগুলোকে লজিক্যালি আমি তাকে একবারে নেটওয়ার্কটা সাজিয়ে ফেলবো, যে সেখানে কেউ ট্র্যাপড হলে আর বেরোতে পারবে না। এমনই হবে আমার চ্যালেঞ্জ টু দ্য ফিলসফিক্যাল ওয়ার্ল্ড। সেই কারণে বলবো যে আনস্পোকেন যে মেথড বা একাধিক মেথডের প্রসঙ্গে, যে একাধিক মেথড দিয়ে মেথোডোলজি, তা বুঝতে হবে। এখানে আমরা মেথডের কথাই বললাম, মেথোডোলজি নানা, কিন্তু এই এখানে মেথোডোলজি কথাটা তখনই আসবে যখন আমরা নানা জায়গায় নানা মেথড ব্যবহার করবো, এবং আমরা করেওছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেথড ব্যবহার করে ভারতীয় দর্শনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি। যদি সব মেথড গুলোকে নিয়ে আমরা একটা গ্রন্থ লিখতে পারি সকলে মিলে, তাহলে সেইটা হবে মানে মেথোডোলজি, a collection of methods for determining the truth of different aspects of philosophy or Indian epistemology, যদি epistemology হয় ভিত্তিতে। তাই আমরা মেথোডোলজি তা বুঝতে হবে যৌক্তিক চিন্তার ভিত্তিতে। সেটাই আমাদের দায়, আপন খেয়াল বা ইমোশন দিয়ে নয়, অথবা কোনো নেগেটিভিটি নিয়ে নয়। আনস্পোকেন যে মেথডকে স্পোকেন করার দায়িত্ব আমাদেরই। এখানে যেহেতু ইন্ডিয়ান এপিস্টেমোলজি কথার আলোচনার কেন্দ্রবিন্দু, সেই কারণে বিশেষ একটি সমস্যা যা কিছুটা জ্ঞাত সকলেরই কাছে, কিন্তু সেই সমস্যার বিস্তৃত স্বরূপ কিভাবে কট্টর যুক্তির দ্বারা প্রকাশ করা যায়, সেই দর্শনকে হেয় না করে তার কথাকে স্পষ্ট করে বোঝা যায়, তারই প্রচেষ্টা এখানে করা হলো। তাহলে শেষ পর্যন্ত বলি সংক্ষেপে, সমস্ত প্রমাণ উপস্থিত বা অনুপস্থিত হয় তা ভ্রান্ত বা অন্য প্রমাণে, বিশেষত প্রত্যক্ষ বা অনুমানের মধ্যে অন্তর্ভুক্ত। অনুমান সব রকম ভাবে অনিশ্চিত, সে কারণে স্বতন্ত্র প্রমাণ নয়। প্রত্যক্ষকে যথার্থ বলে প্রতিষ্ঠার সুযোগ আছে, সেই কারণে প্রমাণ তো বটেই, একমাত্র প্রমাণই হলো প্রত্যক্ষ। তাহলে উপসংহারে এবারে এই কথাটা বলি, এমন নতুন প্রক্রিয়ায় পড়াশোনা করতে হবে আমাদের দায়। এখানে আমাদের দায় অনেক বেশি হয়ে গেল নতুন প্রক্রিয়াতে। ভারতীয় দর্শন মানে ভক্তির ভাবে প্লাবিত হওয়া নয়, সমস্ত নেতিবাচক ভাবনাকে যুক্তিরিদ্ধ করে উপস্থাপনা। তার সার্বিক প্রেক্ষিত বুঝে ও যুক্তির কারণগুলো নিজেরা স্পষ্ট করে বুঝে নিয়ে চর্চা করতে পারলে আমরা সীমিত সময়তে তা স্পষ্ট করতে পারি ও বিশ্বের দরবারে আমাদের শ্রদ্ধার নিজেদের দর্শনের উপস্থাপনা করতে পারি ও আমাদের লুপ্ত গৌরবকে নতুন করে যুক্তিরিদ্ধ করে নিজেরা বুঝে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। কারণ এখন পাঠদান আমাদের আর গুটি কয়েকের কাছে হবে না, নতুন সিস্টেমে তা খুলে যাবে বিশ্বের কাছে, দেশের বিভিন্ন প্রান্তরে, প্রদেশে। আমরা আমাদের যা আনস্পোকেন মনে হয়েছে বা হয়, তাকে স্পষ্ট করে স্পোকেন করব, নেব সাথে আমাদের চিন্তার বিশ্লেষণী প্রক্রিয়া। তা নিয়ে এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, এথিক্স সব জায়গার সমস্যাই বুঝতে হবে ঠিক মতন, তাহলেই সমাধান করতে পারবো। তার দ্বারাই আমরা কবি ও গীতিকার অতুল প্রসাদ সেন সেই যে বাক্যকে বাস্তবে রূপান্তরিত করতে, অতুল প্রসাদের বাক্যকে বাস্তবে রূপান্তরিত করতে পারবো। আজ আমাদের কাছে হবে সেটাই চ্যালেঞ্জ, আনস্পোকেন মেথডকে আমরা স্পোকেন মেথড অফ এপিস্টেমোলজি করে বিশ্বের দরবারে পৌঁছবো,
ভারতীয় দর্শনকে অত্যন্ত মর্যাদার জায়গায় রেখে, লোকের কাছে মর্যাদার জায়গায় আছে, সেটাকে আরো মর্যাদার জায়গায় আমরা তুলে দিতে পারবো, লোকে তাকে গ্রহণ করতে এগিয়ে আসবে। তাই কবির কথায়, কবি রজনীকান্তের কথায় বলবো, মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মে নিমিছে, ঋষি রাজকুল জন্মে নিমিছে, দুদিনের তরে হীনতা সহিছে, জাগিবে আবার জাগিবে, আসিবে আবার ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। এই আশার বাণীকে আমরা বাস্তবায়িত করার জন্য দৃঢ় সংকল্প হয়ে দর্শন চর্চা করব, এই হোক আমাদের প্রার্থনা আজ। ধন্যবাদ সকলকে। শেষ করি। সুতরাং আমরা আশাবাদী, আমরা পজিটিভিস্ট, we are very positivist that our philosophy, our gyan knowledge will take the new position in this world, the world of knowledge. তাই আমাদের বিদ্যা আসবে, বিনয় বীর্য আসবে। এটা অতুল প্রসাদ সেন অনেক দিন আগে ভেবেছে, সেটা বাস্তবায়িত হওয়ারই সুযোগ বোধহয় এই ওয়েবিনার মাধ্যমে, ভার্চুয়াল আমাদের সেমিনার, প্রোগ্রাম, ডিসকাশন, পরস্পরের কাছাকাছি আসা, সবকিছু সহজ হয়ে উঠলো। একজন ছাত্র, 5 জন ছাত্র, 25 জন ছাত্রের জায়গায় আমরা 1000, 2000 ছাত্রছাত্রীকে অ্যাড্রেস করে আমাদের শ্রদ্ধার বিষয়কে পৌঁছে দিতে পারি, যে যে বিষয় চর্চা করছে। এই বলে আমি শেষ করি। অসংখ্য ধন্যবাদ সকলকে জানালাম। Thank you, madam. Thank you very much. Your talk was really very encouraging, and I must say it was thought-provoking too. Yes, ma'am. Yes, the title of our seminar is definitely regarding methodical issues. But if my introduction ventured towards, methodological, it might have sounded like methodological. It has perhaps reflected my expectation, an extended expectation towards that, and a clarification from a resource person like you. Anyway, you have rightly pointed out it is methodical, and your talk, in a word, is really excellent, madam. খুব ভালো লাগলো, এত স্পষ্ট করে, এত অ্যানালিটিক্যালি বললেন দিদি। এইসব বললে তবেই তো ইন্ডিয়ান ফিলসফির যথার্থ কদর সকলের কাছে আরো হবে। আমি এবারে প্রশ্নোত্তর পর্বের কথা আমরা ভাবছি, আমি প্রশ্নোত্তর পর্বে আসতে চাইছি। চ্যাট বক্সে প্রশ্ন দেখে দিদি আপনি যদি উত্তর দেন সেটা খুবই ভালো, এবং সেই সঙ্গে যদি কেউ সরাসরি আপনাকে প্রশ্ন করতে চান, আমরা তার জন্য প্রস্তুত থাকলাম। দিদি প্লিজ। উমাদি, আপনি একটু দেখুন চ্যাট বক্স দেখে, যদি আপনার বলার কথা মনে হয় তাহলে বলুন, আর যদি কেউ বলতে চান। চ্যাট বক্সের উপরে দেখতে পাচ্ছি এইটা চলে এসেছে। আমি কি পড়ে দেব প্রশ্নটা দিদির জন্য? খুব ভালো হয় সুলগ্না, প্রফেসর সুলগ্না চক্রবর্তী, তুমি যদি এরপরে প্রশ্নোত্তর পর্বটা পরিচালনা করো, এবং একই সঙ্গে আমি তোমায় অনুরোধ করছি যে এর পরের অংশ, যে আনুষ্ঠানিক শেষ পর্ব, সেটাও তুমি পরিচালনা করো। অধ্যাপিকা সুলগ্না চক্রবর্তী, আসুন। ধন্যবাদ শ্রীমতী দি। এখানে দিদি, আজকে প্রথমেই আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মনে হলো সেই ক্লাসরুমের দিনগুলোতে ফিরে গেছি, আবার আপনার কাছে বসে পড়ছি। মানে অভূতপূর্ব অভিজ্ঞতা, মানে আমি আমার ছাত্রীদের সাথে শেয়ার করে নিই যে ঠিক মনে হচ্ছে যেন সেই ক্লাসরুমের দিনগুলো আবার বসে আপনার ক্লাস করছি। আচ্ছা দিদি, এখানে আমি দেখতে পাচ্ছি নিবেদিতা দি একটা প্রশ্ন করেছেন, what about the axioms of deductive logic which are said to be supplied by inductive logic? This question arises as inductive logic is skeptical, or there is an inductive leap. দিদি আপনি এটার একটু উত্তর দিন। প্রথম অংশটা আরেকবার একটু বলো, প্রথম অংশটা। হ্যাঁ, এটা what about the axioms of deductive logic which are said to be supplied by inductive logic? This question arises as inductive logic is skeptical, or there is an inductive leap. What is the status of deductive logic? What about the axioms of deductive?
এক্সিয়ামস অফ, মানে আমরা যে এই অবরোহের ক্ষেত্রে যে স্বতঃসিদ্ধগুলোর ব্যবহার আমরা করে থাকি, সেগুলো তো আমাদেরকে আরোহের মাধ্যমেই নিতে হচ্ছে। তো সেই যেহেতু আরোহ স্কেপটিক্যাল, যেহেতু সেখানে অ্যাক্সিওমস বলছো তুমি, অ্যাক্সিওমস বলছো? হ্যাঁ 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 দিদি, অ্যাক্সিয়ামস what বলছি। what is the status of the axioms of deductive logic? হ্যাঁ 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 হ্যাঁ। Oh, right. Axioms, when we take the axioms of deductive logic, means axioms are the truths, some principles, right? Mathematical axioms that we take. For example, that and the base of which is inductive, right? If in case of inductive argument, we find the skeptical doubt, if we have the skeptical doubt, then that is not to be taken as the basic of the deductive argument. That basic is not possible in case of deductive argument. That must be certain. That must be a mathematical truth. Or like the mathematical, all men are mortal. Some philosophers are men, therefore some philosophers are mortal. All men are mortal is a given truth. It's not that absolute truth. It is a given truth. All men are mortal. We are just taking into consideration. But that can be challenged. All men are mortal. This principle is challengeable principle. All men are mortal. That we are not also taking by inductive argument. That is uncertain. Inductive argument, we are always not taking the principle, the first proposition of deductive argument by induction. No, not always. Generally, by our observation, we take all men are mortal. By induction, if we take all men are mortal, Ram is mortal, John is mortal, Socrates is mortal, therefore all men are mortal. If this is the proposition, it is a skeptical proposition, no doubt. Because there may come some exceptional example. যেমন সব জবা ফুল সাদা, পরমহংসদেব দেখিয়ে দিলেন জবা ফুল সাদা, সব জবা ফুল লাল, পরমহংসদেব দেখিয়ে দিলেন দেখো সাদা জবা ফুল আছে। সুতরাং অল মেন আর মর্টাল বলার পরেও হিউমি তো বলছেন এই কথা, দ্যাট দ্য সান উইল রাইজ টুমরো ইন দ্য ইস্ট, দেয়ার ইজ নো সার্টেনটি। দ্যাট অল মেন আর মর্টাল, দেয়ার ইজ অলসো নো সার্টেনটি। এমন পরিবর্তন আসতে পারে, অল মেন আর মর্টালটাই হয়তো কোয়েশ্চেনেবল হয়ে গেল। আমরা সেখানেও কিন্তু সেই সার্টেনটি আমরা ধরে নিই এটা সার্টেন। যদি ম্যাথমেটিক্যাল ট্রুথ হয় আমরা আরো বেশি তার সার্টেনটিটা পাই, কিন্তু যদি ফ্যাকচুয়াল ট্রুথ হয় আমরা ওটা ধরে নিই ওটা ট্রুথ। ওখানে কোনো অঙ্ক কষার নিয়ম নেই যে ইন্ডাকশনটাই তার মূল হবে। ইন্ডাকশনটা যদি মূল হয় তাহলে সেটা স্কেপটিক্যালি ডাউটফুল প্রপোজিশনকেই আমরা মূল ধরে নিচ্ছি। তার থেকে যেটা ডিরাইভ করব সেটাও ন্যাচারালি সেরকমই হবে। অল মেন আর মর্টাল যদি আমরা ধরে নিই, তাহলে অল মেন আর মর্টালটা যদি স্কেপটিক্যাল ডাউটের মুখোমুখি থাকে, তাহলে যে সত্যটাকে আমি ডিরাইভ করব সেটাও সেরকমই থাকবে তার স্ট্যাটাস, তফাৎ তো কিছু হবে না। অ্যাক্সিওমস বলে যেটাকে ধরছি, যদি ম্যাথমেটিক্যাল অ্যাক্সিওমস হয় তাহলে সেটা অ্যাবসলিউটলি সার্টেন হবে, তাকে ডেরিভেশনের দ্বারা আমি অ্যাবসলিউট সার্টেনটি পাবো। কিন্তু যদি সেটা ম্যাথমেটিক্যাল ট্রুথ না হয়ে ফ্যাকচুয়াল ট্রুথ হয়, অল মেন আর মর্টাল লাইক প্রপোজিশন, তাহলে সেটা যেহেতু স্কেপটিক্যাল ডাউটের মুখোমুখি থাকে, সুতরাং তার থেকে যে আমি যেটাকে ডিরাইভ করব সেটাও সেই ফ্যাকচুয়াল ট্রুথেরই, সেটা তাহলে সেটা স্কেপটিক্যাল, সেটা ডাউটেরই মুখোমুখি হয়ে থাকবে। অর্থাৎ আমার এই যে প্রপোজিশনটা, এইটা যদি ম্যাথমেটিক্যাল হয় তাহলে আমার ডেরিভেশনটা সার্টেন হয়ে গেল। কিন্তু এইটা ইটসেলফ যদি ম্যাথমেটিক্যাল ট্রুথ না হয়, কোনো ইন্ডাকশনের ফল হয়, তাহলে এটা তো স্কেপটিক্যাল ডাউটের মুখোমুখি হয়ে রয়েছে। এটা থেকে যেটা ডিরাইভ করবো বাই লজিক্যাল প্রিন্সিপাল ডিরাইভ করতে পারি, কিন্তু সেই ডেরিভেশনের রেজাল্ট যেটা হবে সেটা তাহলে সেই অ্যাবসলিউট সার্টেনটি ডিরাইভ করতে পারবো না আমরা। বলাই বাহুল্য, ডিডাকশন মানে আমরা ধরে নিই, আমরা অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ডিডাকশন ধরে নিই ট্রু। কিন্তু এই ডিডাকশনের এই স্ট্রাকচারটার মধ্যে ডিডাকশন অফ ট্রুথ ফ্রম অল মেন আর মর্টাল, ডিডাকশন ফ্রম দ্য ম্যাথমেটিক্যাল ট্রুথ নয়, এটা ফ্যাকচুয়াল ট্রুথের থেকে ডিরাইভ করছি। বলো কথা, তাহলে কি ইনফিনিট রিগ্রেস হবে না ওই অ্যাক্সিওমটা পেতে গেলে? ওই অ্যাক্সিওমটা ম্যাথমেটিক্যাল দিক থেকে যদি পেতে চাই, তাহলে সেখানে কি কোনো ইনফিনিট রিগ্রেস হবে না? মানে ম্যাথমেটিক্স তো আর মানে বলো ইনফিনিট রিগ্রেস হবে তো? ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ওটা অ্যাবসলিউট ট্রুথই হবে, যেহেতু ম্যাথমেটিক্যাল তো কিছু থেকে শুরু করেছে, কিছু মানে ম্যাথমেটিক্স যখন প্রুভ করছে, ম্যাথমেটিক্স যখন প্রুভ করছে
তাকেও তো কিছু ধরে নিতে হয়েছে। আমি তো as far I know the inductive logic supplies the mathematical axioms too. ম্যাথামেটিক্স যখন শুরু হচ্ছে, যেটা ও সিদ্ধান্তে আসে, ম্যাথামেটিক্স যেটা আমাদের সাপ্লাই করছে, সেটা যখন প্রুভ করা শুরু করে, তখন সে কোথায় ডেটা পায়? কিন্তু 2 না, প্লাস এটা এভাবে বলা যাবে না, তাই না? 2 plus 2 equal to 4, হ্যাঁ, Right? এটা শিওর 2 শিওর। plus 2 equal to 4, এটা তো আমি কোনো ফ্যাক্ট থেকে গিয়ে ট্রুথে পৌঁছাইনি। কোনো ফ্যাক্ট থেকে গিয়ে তো 2 plus 2 equal to 4, এটা তো ম্যাথমেটিক্যাল ট্রুথ, একটা অ্যাক্সিওম, তো 2 plus 2 equal to will be 4 and 4 minus 2 will be 2. 2 plus 2 equal to 4, এটা থেকে আমি ডিরাইভ করতে ডিডাকটিভ পারি। লজিক আমাদের নতুন কিছু দেয় না। না তো, না তো, যা আমার গিভেন তাকেই আমি পারমিউটেশন কম্বিনেশন করে কনক্লুশনে পাচ্ছি। ডিডাকটিভ লজিকে তো আমার ইনফরমেশন, মানে অল থেকে আমি সামের ক্ষেত্রে আসছি বা অলেতেই আসছি, তার বেশি তার বাইরে তো আমি যেতে পারছি না, এটা তো স্ট্রাকচারড হয়ে যাচ্ছে। ডিডাকটিভের ক্ষেত্রে একেবারে স্ট্রাকচার। লজিশিয়ান এখানে আমাদের ডক্টর শ্রীমতী মুখার্জি আছেন, তাই তো বলবেন? না না, আমাকে এই বলে লজ্জা দেবেন না। তবে তবে একটু মনে হলো আমার, মানে অজানিতেই আমি কথা বলে ফেলেছিলাম, উমাদি ক্ষমা করবেন, যে ইন্ডাকশন ডিডাকশনের বেসিক প্রিন্সিপল গুলো দেয়, এটা যে মানে অভিজ্ঞতা থেকেই পেয়ে যায় ম্যাথমেটিক্যাল ট্রুথ, এটা বলারও লোক আছে, কিন্তু এটা মোটেই সর্বজনগ্রাহ্য নয়, এবং ম্যাথমেটিশিয়ানরা মোটেই এটা স্বীকার করেন না। ফলে লজিক্যাল প্রিন্সিপাল বা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল কিভাবে এলো, সেই আলোচনাটা আমার মনে হয় আমাদের আজকের আলোচনার পরিসরে অনেক ঊর্ধ্বে। দুজন অত্যন্ত দুজন অত্যন্ত ঋদ্ধ মানুষ, বিদ্বান মানুষ যখন কথা বলেন তখন হয়তো এই প্রসঙ্গগুলো উঠে আসে, কিন্তু তার জন্য সবাই কি প্রস্তুত আছি জানি না। আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে। এই আরো কিছু প্রশ্ন আছে সুলগ্না, দেখো ছাত্রীদের। হ্যাঁ হ্যাঁ, আরো প্রশ্ন রয়েছে। ছাত্রীদের প্রশ্ন নয়, অয়নিকা আমাদের কলিগ, আমাদের হুগলি মহসিনের আমাদের অত্যন্ত প্রিয় অয়নিকা, সে জানতে চাইছে, ম্যাডামের কাছে জানতে চাই, প্রত্যক্ষ যদি জ্যেষ্ঠ প্রমাণই হবে, তাহলে প্রত্যক্ষ কেন শ্রেষ্ঠ পদবাচ্য হবে না, বা কেন শ্রেষ্ঠ বলতে পারি না? থ্যাংক ইউ অয়নিকা। দিদি একটু উত্তর দেন যদি। জ্যেষ্ঠ কথাটার মানেই তার সঙ্গে শ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই, নাও থাকতে পারে। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ হতে পারে কোথাও কোথাও। জ্যেষ্ঠ ভ্রাতা পরিবারের মধ্যে শ্রেষ্ঠ ভ্রাতা, খুব দয়ালু ভালোবাসার লোক, ফ্যাক্ট তো বলে দেয়, তাই জ্যেষ্ঠ কন্যা শ্রেষ্ঠ কন্যা হয়। কিন্তু অনেক জ্যেষ্ঠ পুত্র পিতাকে সবার আগে টেনে টুনে ঠেলে নিয়ে ফেলে দিল কোথায়। জ্যেষ্ঠ পুত্রই শ্রেষ্ঠ হলো না, দেখা গেল কনিষ্ঠ পুত্রই সবচেয়ে বেশি কেয়ারিং। ফ্যাক্টই তো বলে দিচ্ছে। অয়নিকার ক্ষেত্রে আমি বলবো, অনুরোধ করব এটা মিলিয়ে নেওয়ার জন্য। বাস্তবে জ্যেষ্ঠর সঙ্গে শ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে জ্যেষ্ঠ কেন বলছি, প্রথমে এসেছে, মূলে এসেছে। জ্যেষ্ঠ ভ্রাতা কেন? কারণ তিনি প্রথম সন্তান, প্রথম পুত্র, তাই সে জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ বলে নয়। এটা আমরা বলি বলে বুঝে নিই বলে জ্যেষ্ঠ অনেক সময় সর্বাপেক্ষা দুষ্ট হয়ে বসে থাকে। জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ নয়, জ্যেষ্ঠ মানে মূল, মৌলিক। প্রত্যক্ষ মৌলিক প্রমাণ, সেই অর্থে জ্যেষ্ঠ। মৌলিক প্রমাণ হলেই যে সেটা শ্রেষ্ঠ হবে এমন নাই, হতে পারে। নৈয়ায়িকের কাছে অনুমান হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ, মীমাংসার কাছে শব্দ প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ, বেদান্তির কাছে শব্দ প্রমাণ শ্রেষ্ঠ প্রমাণ। তাহলে প্রত্যক্ষ প্রমাণ নয়, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ তো জ্যেষ্ঠ। জ্যেষ্ঠত্বের সঙ্গে শ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক সে অর্থে, মানে ভ্যালু জাজমেন্ট কিছু হবে না, কিন্তু সেটা মৌলিক কি অমৌলিক এইটা নিয়ে হলো প্রশ্ন। প্রত্যক্ষ জ্যেষ্ঠ প্রমাণ মানে প্রত্যক্ষ হচ্ছে সব প্রমাণের মৌলিক প্রমাণ। কোনো প্রমাণের আলোচনা করতে গেলেই প্রত্যক্ষকে ধরতেই হয়, প্রত্যক্ষ না থাকলে অন্য প্রমাণের আলোচনাগুলো আসে না। এই হলো উত্তর। পছন্দ হলো কি অয়নিকার বলতে পারবো না। দিদি আরেকটা প্রশ্ন রয়েছে, সূর্যেন্দু রানা জিজ্ঞেস করছেন, ম্যাম যদি একবার রজনীকান্ত সেনের কথাটি আরেকবার বলতেন খুব উপকৃত হতাম, ওটা আরেকবার যদি বলেন। হ্যাঁ আচ্ছা, ওটা তো খুব বিখ্যাত। এটা হচ্ছে বলো 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 সবে শতবীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ওটা শেষের দিকে গিয়ে, যেটা কখনো গানেতে গাওয়া হয় না, সেইটা আছে। মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল
জন্মেনি মিছে, মানে এদেশে ঋষিও এসেছেন, রাজাও এসেছেন, আবার রাজর্ষিও এসেছেন। এটাই অদ্ভুত সুন্দর। ঋষি একলা মনে বনে তপস্যা করছেন, ছাত্র পড়াচ্ছেন, রাজাও এসেছেন ঋষিকে রক্ষা করার জন্য, আরো সবাইকে রক্ষা করার জন্য। আবার রাজা এবং ঋষি একত্রে এসেছেন জনকাদি রাজারা, যারা রাজাও বটে আবার ঋষিও বটে, সর্বত্যাগী রাজা। এই দেশ এমনই একটা দেশ। মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে। তারা মিছে মিছে জন্মায়নি, তারা দিয়ে গেছেন, জন্মেছেন এবং আমাদের সমৃদ্ধ করে গেছেন। আমরা বিস্মরণ হয়ে বসেছি, বিশাল সময় জুড়ে অন্ধকারের গ্লানিতে থেকে আমরা ভুলে বসে আছি তাদেরকে। দুদিনের তরে হীনতা সইছে, যে হীনতা আমরা সয়ে নিয়েছি বা সইতে থাকি, সেগুলো দুদিনের জন্য, ওটা আসলে আমাদের কথা নয়। আসিবে আবার ধন বাণিজ্য, আসিবে বিদ্যা বিনয় বীর্য। এটা আমার ভীষণ ভালো লাগে, গানটা আমার ভেতর থেকে গাইতে ইচ্ছে করে। আসিবে আবার ধন বাণিজ্য, ধন তো আজকে আমাদের খুব করুণ অবস্থা, আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং সব দেশই এখন খুব করুণ অবস্থায় রয়েছে আর্থিক দিক থেকে। কিন্তু এইটা ভারতবর্ষের প্রসঙ্গেই বলা। আসিবে আবার ধন বাণিজ্য, কিন্তু এটা তো এরম থাকবে না, আবার ধন বাণিজ্য আসবে। আসবে বিদ্যা বিনয় ও বীর্য, বিদ্যার সাথে সাথে আমাদের যে বিনয় সেটাও আসবে, এবং বীর্য মানে তেজ, তেজ আসবে আমাদের। বিদ্যা মানে মাথা নত করে টেবিলের তলায় ঢুকে পড়া নয়, মাথা উঁচু করে চলা, কিন্তু সঙ্গে থাকবে আমাদের গভীর বিনয়, সঙ্গে বীর্য। বীর্য আর বিনয়, যদি বীর্য মানে তেজ, তাহলে একদিকে আমরা তেজি, অন্যদিকে আমরা বিনয়ী। এত সুন্দর কম্বিনেশনে ভারতবর্ষের মাটিতেই মানুষ এটা ভেবেছেন, কবি অতুল প্রসাদ সেন ভেবেছেন। আসিবে বিদ্যা বিনয় বীর্য, আসিবে আবার আসিবে। তিনি অত্যন্ত আশাবাদী মনে করেছেন, আমরাও তাকে অনুসরণ করে এরকম আশাবাদী হয়ে চলবো। এবং সেই আশাবাদী হয়ে চলছি বলেই তো এই কলেজগুলো এত সুন্দর সুন্দর এই সময়ের মধ্যে ওয়েবিনার করেছেন, একটা করে ওয়েবিনার পরিচালনা করা, এবং সেইটার মধ্যে দিয়ে আমি তো দেখতে পাচ্ছি অনেক দিকের উন্নতি হয়ে যাচ্ছে। এক তো আমাদের আলোচনা, চিন্তা, ভাবনা আমরা অনেক বেশি শেয়ার করতে পারছি, ক্লাসরুম হচ্ছে না। দ্বিতীয়ত অনেক কম খরচে হচ্ছে। আমাদের যে আর্থিক সংকটের মধ্যে দেশ আজকে মুখোমুখি হয়ে বসে আছে, কোনোভাবেই, এবং তার মধ্যেও যে একাডেমিক কার্যে করে যাওয়া যায় সেটা করে যাচ্ছে, যে তার মধ্যে অর্থ ছাড়া হয়ে যাচ্ছে, সেখানে আমাদের এইটা একটা বিরাট, আমাদের বলবো আমাদের বিদ্যা আসছে। বিদ্যা আসবার জন্য অর্থ, এবং অর্থ এরপরে আসবে। এই বিদ্যাকে যখন বিদেশ নিতে চায় তখন তো তারা অর্থের দ্বারাই নেয়, কত অর্থ দিয়ে তারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায়, সেটা যখন তারা সহজে পাবে, এরপরে এইগুলোকে আমাদের নিজেদের রেস্ট্রিক্ট করে ফেলতে হবে। তোমাদের নিতে গেলে তোমরা আমাদের অর্থ দাও, তবে আমাদের দেবো। কারণ ভারতবর্ষ সম্বন্ধে এই কথা আমরা সকলেই বিশ্বাস করি, ভারতবর্ষ দরিদ্রের দেশ, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। টেকনোলজিতে আমরা অনেক পিছিয়ে আছি, সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা ধনী হচ্ছে আমাদের জ্ঞানে, বিদ্যায়, আমাদের ঐতিহ্যশালী যে ট্রেডিশন, আমাদের হেরিটেজ, সেখানে আমরা উত্তম, সারা পৃথিবীর সঙ্গে আমরা সেখানে কি বলবো তাদের সঙ্গে একসঙ্গে চলতে পারি, বা আমরা হয়তো ঊর্ধ্বে আরো চলতে পারি। এমনই আমাদের একটা ভেতরের গাম্ভীর্য, গভীরতা, এবং আমাদের সেই জায়গাটায় আমরা ধনী, সেখানে আমরা গর্ব করতে পারি। সেটা কিছুদিনের জন্য চাপা পড়ে থাকলো, আজকে হয়তো এই ক্রাইসিসের মধ্যে আমাদের জাগরণটা বেশি হয়ে যাবে। বলা কিছু জানে, বিপদ কি, বিপদই তো আমাদের এনে দেয় শুভ দিন। সেই শুভ দিনের জন্যই এরকম একটা বিপদ সাময়িকভাবে সৃষ্টি হয়েছে, এটাই হবে আমাদের সেই শুভ দিন। এবং সেই শুভ দিনের স্বপ্ন অতদিন আগে অতুল প্রসাদ, পঞ্চকবির একজন কবি অতুল প্রসাদ সেন দেখেছে, আজকে সেটাই যেন বাস্তবায়িত হলো। আমরাও সেই স্বপ্ন দেখছি যে আসবে বিদ্যা বিনয় ও বীর্য। বিদ্যা মানে অহংকার নয়, বিদ্যা মানেই তো বিনয়। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা তো তাহলে বিনয় দেবে, বিনয় নিয়ে আমরা এগিয়ে যাব সারা পৃথিবীর কাছে, পৃথিবীর দুয়ারে আমরা পৌঁছে যাব সকলে মিলে। আমি তো চলে যাব, আমার ছোটদের মধ্যে আমাদের এই দর্শনের পরম্পরা ধরা থাকবে, সেই আনন্দে আমি মশগুল হয়ে থাকি। ভাবি কোথা থেকে দেখবো, যেন মনুষ্য জীবন পাই, আবার দেখতে পাই, বা পরলোক থেকে দেখবো, যেন দেখতে পাই সেই মধুর দিনগুলো আমাদের দেশে এসে গেছে। আমার ছাত্রছাত্রীদের সম্বন্ধে খুব আমি আশাবাদী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বিষয়টা আপনারাই বলে দিয়েছেন বলে আমার সুযোগ হয়ে গেল টুক করে এই বিষয়টা সেট করে ফেলার, যেটা ছাত্রছাত্রীদের কাছেও পৌঁছে যাবে।
আর এখানে অনেক সিনিয়র ছাত্রছাত্রীরাও রয়েছে যারা এখন সদ্য কলেজে পড়াতে ঢুকেছে, যাদের পড়ানোর সময় এগুলো মাথায় রেখে তারা বিষয়কে কত টাইট সংক্ষিপ্ত করে রেশনালি জিনিসগুলোকে পৌঁছে দিতে পারবে ক্লাসের কাছে। এটাই আমার কেবল মনে হয়েছে। তাহলে যিনি জিজ্ঞেস করেছিলেন কবিতাটা এবারে ঠিক হলো, বোঝা গেছে? হ্যাঁ দিদি, আপনি তো এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, মানে এটা এত সময় উপযোগী একটা আলোচনা যে এই সময় বহু চর্চিত চারবাক দর্শন আজকে আপনার কাছে যেন আবার নতুন করে শুনলাম। সকলকে ভীষণ ধন্যবাদ জানাই। এবার আমাদের আনুষ্ঠানিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের পালা। লেডি ব্রেবন কলেজে দর্শন বিভাগ আয়োজিত দুদিন ব্যাপী ওয়েবিনারে প্রায় শেষ লগ্নে উপস্থিত আমরা এখন। দুদিন অত্যন্ত মনোজ্ঞ এবং সময়োপযোগী আলোচনায় সমৃদ্ধ হলাম আমরা সবাই। এই ওয়েবিনারটি সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে যা নিরলস অনুপ্রেরণা আমাদের সর্বদা উৎসাহী করেছেন, তিনি আমাদের অত্যন্ত মাননীয় অধ্যক্ষা প্রফেসর ডক্টর শিউলি সরকার। তাকে আমাদের বিভাগের তরফ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয়া প্রফেসর ডক্টর উমা চট্টোপাধ্যায়কে, আমার দিদি। আমি দিদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ এত সুন্দরভাবে একটা বিষয় আমাদের কাছে পরিবেশন করার জন্য, এত চমৎকার ভাবে জিনিসটা আমাদের কাছে সহজ করে তুলে ধরার জন্য। দিদি অ্যান আনস্পোকেন লজিক্যাল মেথড অ্যান্ড ইন্ডিয়ান এপিস্টেমোলজি বিষয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন। এরপর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি প্রফেসর ডক্টর প্রয়াস সরকারের প্রতি, যিনি ডিস্টেন্স লার্নিং এর বিষয়ে তার মূল্যবান মতামত আমাদের সাথে ভাগ করে নিলেন গতকাল। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নিবেদিতা পাত্র মুখোপাধ্যায়কে। নিবেদিতাদির অক্লান্ত পরিশ্রম এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করার জন্য ধন্যবাদ জানাই দিদি। এরপর আমাদের বিভাগের অন্যান্য সমস্ত সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা আমাদের বিভাগের নন এবং তা সত্ত্বেও তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে তারা আমাদেরকে একেবারে কৃতজ্ঞতার পাশে বেঁধে রাখলেন, তাদেরকে জানাই আমাদের আন্তরিক অভিবাদন। এছাড়া আমাদের পরম প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই ভীষণ ধন্যবাদ এবং অভিবাদন। তোমরা আজকে অত্যন্ত সমৃদ্ধ হলে এই সুযোগ পেয়ে, এই আলোচনা শুনতে পেয়ে এবং গতকালের আলোচনাও শুনতে পেয়ে। এবং সবশেষে ধন্যবাদ জানাই রিচা মেহরোত্রাকে আমাদের প্রযুক্তিগত সহায়তা করার জন্য। এবার অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আমাদের বিভাগীয় সহকর্মী এবং উপস্থাপিকা প্রফেসর ডক্টর শ্রীমতী মুখার্জিকে অনুরোধ জানাচ্ছি। শ্রীমতী দি, প্লিজ। It has been really an amazing experience hosting this session. সত্যি খুব ভালো লেগেছে। আর দুজন বক্তার বক্তব্যে আমরা সমৃদ্ধ হয়েছি। প্রশ্নগুলি অত্যন্ত উৎসাহের, সেগুলি বক্তাদের অপূর্ব উপস্থাপনার যোগ্য। আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের এই ওয়েবিনার, যেটা দুদিন ধরে চললো, তার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। উমাদি এবং নিবেদিতাদি, আপনাদের অনুমতি নিয়ে আমরা এবার তাহলে বেরিয়ে যাই এই অনুষ্ঠান থেকে। অবশ্যই, অবশ্যই।